আচ্ছা ভাইয়া। আমি হচ্ছে আজকের সেশনের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করছি আরকি। মানে খুবই হ্যাঁ, কুইকলি আমি জাস্ট শিওর ভাই। মাত্রই করলাম আরকি। সো রিভিউ হুম, করে হুম। যেটা বুঝলাম যে প্রায় 80% হচ্ছে এখানে সবকিছুই কভার করে ফেলবে। 20% বা শেষে যে শ্রোতাদের প্রশ্নগুলো আছে ওইগুলো হয়তো এখানে কভার করতেছে না। সো আমি যেটা জি, করব জি, জি। আমি আমার প্রেজেন্টেশনটা শেষ করে তারপর হচ্ছে দরকার হলে এখান থেকে প্রশ্ন নিলাম এবং আ শেষে তো Q&A সেশন থাকতেছে। সো ওইখানেও আমি হয়তো হুম, হুম। এই সেম কোয়েশ্চেন গুলো আসলে রিপিট হওয়ার চান্স আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আ আপনি কি প্রেজেন্টেশনের মাধ্যমেই আ জিনিসগুলা হচ্ছে কভার আপ করবেন নাকি আমি আপনাকে প্রশ্ন করব অ্যাজ এ হোস্ট হিসাবে? আ মানে কোনটা না আমি আপনার আসলে জন্য বেটার হয়? যেটা করতে চাচ্ছি সেটাই মনে হয় বেটার। বাট আ মানে এটা আমি ইন্ট্রোডাকশন এ বলে দিব, এখনো বলে দিচ্ছি যে আমি আসলে যেকোনো সেশনে এসে অনেক ইন্টারেক্টিভ বা লাইভলি নিতে পছন্দ করি। সো জি, জি, জি। আমার সেশন চলাকালীন সময় আসলে যে কেউ হচ্ছে হ্যান্ড রেইজ করতে পারবে। আমি একটা নির্দিষ্ট হুম, হুম। পয়েন্ট করে আমি হচ্ছে কোয়েশ্চেন নিব আরকি এনি টাইম, হ্যাঁ? যে আপনাকে জি, শেষ জি, পর্যন্ত জি। প্রশ্ন করার দরকার নাই। যে কাউকেই বলতেছি। ইনফেক্ট আমি যখন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ক্লাস নেই আমি একই মেথড ফলো করি। কারণ আমার কাছে মনে হয় যে এটা করলে যে এটা অনেক বেশি ইন্টারেক্টিভ হয় বা দেখা হুম, যায় হুম, যে হুম, হুম, হুম। আ আমি যে মুহূর্তে ডিসকাস করতেছি ওই পয়েন্টটা তো শেষে গিয়ে আরকি এটার সাথে আর কভার আপ করতে পারে না বা অনেকে কোয়েশ্চেন করার আগ্রহ হারায় ফেলে। সো জি, ইনস্টেড জি, জি, জি। কারো মনে মানে যেকোনো কোয়েশ্চেন হলে জাস্ট হ্যান্ড রেইজ করে রাখবে। আমি জাস্ট সিকোয়েন্সিয়ালি একটা করে ওইটা পিক করব। হুম। জি, জি, জি। হ্যান্ড রেইজ না করে আই থিংক কমেন্ট বক্সে যদি প্রশ্নগুলো করে রাখে তাহলে মনে হয় একটু বেটার হতো। আ অন বয় অন আপনার পড়তে। উম আ I would যেটা আপনার suggest জন্য সুবিধা হয়। হ্যান্ড রেইজ করার জন্য। কারণ আমি চাই আসলে ওই এন্ড থেকে মানুষ কথা বলুক। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওকে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে ভাই আমি কোন প্রশ্নতে যাচ্ছি না। আই থিংক যেহেতু রেকর্ড স্টার্ট হয়ে গেছে, রনি ভাই আ আপনি চাইলেও রেকর্ডটা স্টার্ট করতে পারেন। আপনার যদি কোন রেকর্ডিং সফটওয়্যারস বা কোন কিছু থাকে, আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনার অনেক বিজি টাইমের মধ্য দিয়েও আমাদের সাথে জয়েন করার জন্য। অ্যান্ড আই রিয়ালি অ্যাপ্রিশিয়েট। অ্যান্ড প্লিজ ভাইয়া কন্টিনিউ করেন। আ যেহেতু আজকে আমাদের টপিকটা ছিল কি করে একজন আ বেটার পোর্টফোলিও বিল্ড করবে উইথআউট ওয়ার্ক এক্সপেরিয়েন্স। সো যেহেতু আপনি দীর্ঘদিন ধরে হচ্ছে আমাদের কমিউনিটিতে আছেন, ডিজাইন ইন্ডাস্ট্রিতে আছেন, অনেক ডাউনফল দেখেছেন। আ নিজের দেখা যাচ্ছে যে অনেক সময় নিজে সাফার করছেন। সেখান থেকে ফিগার ইট আউট করে কিভাবে আপনি বের হয়ে আসছেন। আ জব মার্কেটে কি করে আপনি সেগুলোকে এপ্লাই করেছেন বা আপনার জন্য কিভাবে কাজে লেগেছে। সো এই সকল এক্সপেরিয়েন্স আমি আপনার কাছ থেকে আশা করছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। 52 জন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আ বেশ, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় 52 গ্লো জন। করতেছে, একদম রেড, রেড লাগতেছে। মনে হচ্ছে ভাই সবেমাত্র বিয়ে শাদী করে আসছে। না, সবসময় এরকম প্রাণবন্ত থাকতে হবে তো। নাইলে তো হচ্ছে হবে না। লাইভলি হ্যাঁ, থাকাটাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দেখে অনেক ভালো লাগছে ভাই। থ্যাংক ইউ ভাই। সো 200 জন রেজিস্ট্রেশন করছিল অলমোস্ট। 52 জন আসছে। হুম, হুম। পরবর্তীতে হুম, জয়েন হুম। করতে রেকর্ডিং দেখে নেবে। বাট জি, জি। 52 অডিয়েন্স ইজ লাইক হিউজ, হ্যাঁ? যে দেখা যায় আমরা যে জি, জি। ধরনের করি এখানে এত মানুষ পাওয়া যায় না। ডেফিনিটলি আ আমি চাইবো যে আমার আজকের ডিসকাশন বা আজকের আড্ডাটা আসলে আপনাদের জন্য উপকারী হোক। আ সেই জায়গাটা আমাদের জন্য আ লাইক আপনাদের জন্যই আমরা আবার আ আমরাও আপনাদের জন্য। তো ওই জায়গাটাকে ওই কমিউনিটিকে আমরা আসলে গ্রো করার ট্রাই করতেছি এবং যেহেতু কারণে আসলে আমরা এই ধরনের ইনিশিয়েটিভ নিই, মেহেদী ভাই নিচ্ছে এবং আই এম লাইক ভেরি থ্যাঙ্কফুল টু মেহেদী ভাই অ্যান্ড রনি ভাই আছে, তানজিল ভাই আছে, এভরিওয়ান। আ সো লেটস স্টার্ট উইথ বেসিক কোয়েশ্চেন। একটু ইন্টারাপ্ট করব ভাইয়া। সরি, আই এম না, রিয়ালি সরি। নট কিছু বিষয় হচ্ছে মানে যেহেতু অনেকদিন কথা হয়নি, কিছু বিষয় আমি একটু শেয়ার করে রাখি। আ আ সাধারণত আ ২০২৫ সালে যে প্ল্যানটা ডিজাইনার আড্ডা নিয়ে ছিল সেটা হচ্ছে যে আ আমরা প্রায় ওভার 20 প্লাস টপিক আমরা হচ্ছে সিলেক্ট করেছি। আ যে 20 প্লাস টপিক হচ্ছে আ বিভিন্ন যারা আপনাদের মতো ইন্ডাস্ট্রির লিড আছেন,
তারা হচ্ছে মানে তাদেরকে ইনভাইট করা হবে এবং সেই আলোকে দেখা যাচ্ছে যে আজকের যে বিষয়টা ছিল মোস্ট অফ দ্যা টাইম জুনিয়র্স এবং মিড লেভেল যারা আছে তারা মানে মোস্ট অফ দ্যা টাইম সাফার করে এই জিনিসটা নিয়ে। যে ভাই আমার ডিজাইন আছে সবকিছু ইভেন ইনক্লুডিং মি আমার অনেক ডিজাইন পড়ে আছে বাট এখন আমি অর্গানাইজ করে পারি নাই। সো হুম, হুম। আ টার্গেট হচ্ছে এটাই যে ২০২৫ সালে যেন আমরা হচ্ছে প্রায় 20 প্লাস আ আ আ লাইভ এই ইভেন্ট আমরা হচ্ছে কাভার করব এবং আপনাদের এক্সপেরিয়েন্স জানবো, সেটা শেয়ার করব এবং যারা এখানে অংশগ্রহণ করবে, আমরা আস্তে, আস্তে তাদের ট্রাক গুলো রাখার চেষ্টা করব যে আমাদের এই সেশন বা আমাদের এই ইনিশিয়েটিভ এর জন্য কারা কতটুকু হেল্পফুল হচ্ছে এবং পাশাপাশি অলরেডি জানেন হয়তোবা আমরা ছোটখাটো একটা ওয়েবসাইট লঞ্চ করেছি। আ দেখেছেন কিনা আমি জানি না। দেখেছি। জাস্ট কোনরকম আ চলার জন্য। যেহেতু হুম, ওটার অনেক কাজ এখনো স্টিল বাকি আছে। সো হুম, মূল যে উদ্দেশ্য সেটাই হচ্ছে যে এন্ড অফ দিস ইয়ার আপনারা যারা আমাদের গেস্ট এবং বড় ভাইয়া আছেন, আ তাদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে আসা, এক জায়গায় করে আ একটা ওপেন ডিসকাশন করা। আ কারণ আমি আ অনেক কিছু ফলো করেছি যে অনেক কিছু হয়ে যাচ্ছে বর্তমানে আমাদের সারাউন্ডিং এ। অ্যান্ড একটা জিনিস ফলো করেছি যে আ যে স্ট্রং একটা বিল্ডিং ছিল লাইক যে আ একে অন্যের সাথে যেই কানেক্টিভিটিটা ছিল, সামহাউ সেটা ডাউনফল হচ্ছে এবং যখন ডিজাইনার খুঁজতে যাচ্ছি বা ডিজাইনারদেরকে হায়ার করতে যাচ্ছি, সে সময় অনেক ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। কিন্তু ডিজাইনারের কিন্তু অভাব নাই। সো সেইসব জায়গা থেকে ফলো করে আমরা অনেকগুলো টপিক আমরা হচ্ছে চুজ করেছি এবং আ সময় স্বল্পতার কারণে হয়তোবা সবগুলো টপিক আপনাকে সেন্ড করা হয় নাই। এবং আমিও এক্সপেক্ট করব sometimes আপনি জয়েন করবেন। আপনার যেটা আগেও করতেন I am really thankful for that অ্যান্ড এটাই হচ্ছে মূল উদ্দেশ্য বলতে পারেন যে এভরি 2 উইকস যেহেতু হচ্ছে এভরি উইকে এটা কন্টিনিউ করা খুবই টাফ হয়ে যায়। হুম, হুম, সবাই জব করে, সবার একটা ব্যস্ত লাইফ আছে। সো হুম, প্রতি মাসে ২ টা সপ্তাহে ফ্রাইডে অথবা যাদের স্যাটারডে তে অফ থাকে, আ তিনারা আসবেন। এসে তাদের মূলত মানে এর আগে যে জিনিসগুলো হয়েছে যে, আ ভাই আপনার লাইফের স্টোরি শেয়ার করেন। ভাই আপনি এটা করেন। সো আমি ওই জায়গাটাতে দেখেছি যে আসলে স্টোরি দিয়ে আসলে কোন কিছু হয় না। বাট হুম, প্র্যাকটিক্যালিটি সম্পূর্ণ ডিফারেন্ট, রাইট? সো সেই জায়গাগুলো যদি কোনভাবে গ্যাপ করা যায়, মানে ফিল করা যায় অ্যান্ড ভিডিওস গুলা যদি হচ্ছে পাবলিকলি থাকে, দেখা যাচ্ছে আজ থেকে 1 ইয়ার, 2 ইয়ার্স পরেও এসে যদি কেউ দেখে, আ তারা দেখা যাচ্ছে যে একটা গাইডলাইন পাবে। তারা একটা আ ইন্সপিরেশন পাবে যে, "না, আমি এই মিস্টেকটা করছিলাম। এখান থেকে আমার বের হয়ে আসতে হবে।" এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। অ্যান্ড এগেইন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ইন্টারাপ্ট করার জন্য। আই এম রিয়ালি সরি। আপনি এবার কন্টিনিউ করতে পারেন। আমি মিউট হয়ে যাচ্ছি। নো ওয়ারিস ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ মানে এই ইনসাইট গুলো দেওয়ার জন্য এবং ডেফিনিটলি এটা আমি আসলে অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি এরকম একটা জিনিস ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন অলরেডি কন্টিনিউ করতেছেন আবার এখন থেকে আবার শুরু হচ্ছে। সো এবং বরিশাল ডিজাইন কমিটির ২ জন আপনার সাথে জয়েন করছে। সো এটাও আমার আসলে একটা গর্বের জায়গা বলতে পারেন যে তারাও আসলে এই জায়গাগুলোতে আগ্রহী হচ্ছে। হ্যাঁ? ইনফেক্ট আর্টিজানাল কনভার্জেন্স ১ম টার আগে বরিশাল ডিজাইন কমিটি বলতে কিছু ছিলই না। সো এখান থেকে জিনিসটাকে কতদূর নিয়ে আসছি আমরা এবং তারা এই কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করতেছে। সো দ্যাট ইস অলসো অ্যাপ্রিশিয়েবল। আ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। সো আমি আসলে শুরু করতেছি। আমি আজকের আ টপিকটা যেহেতু বিল্ডিং আ ডিজাইন পোর্টফোলিও উইথআউট ওয়ার্ক এক্সপেরিয়েন্স। সো আমি এটা ধরেই নিচ্ছি যে আমাদের আসলে কোনো আ ধরে নিচ্ছি আমাদের এখানে যারা আছে মেক্সিমাম হচ্ছে এখানে আ আমাদের কোনো এক্সপেরিয়েন্সই নাই মানে পোর্টফোলিও বিল্ড করার এক কথায়। হ্যাঁ, বাট সেটা আসলে ট্রু না। মানে পোর্টফোলিও বিল্ড করার হ্যাঁ, এক্সপেরিয়েন্স হ্যাঁ, হ্যাঁ। কাজের অভিজ্ঞতা আছে। কারণ আমি আপনাদের সাইন আপ ফর্মের এ ইম আ ডেমোগ্রাফিক গুলো দেখতেছিলাম। তো এখানে দেখলাম যে হুম, হুম। ১ থেকে ৩ বছর এই রেঞ্জের মানুষজনই আসলে বেশি। হুম, হুম, হুম। সো বাট স্টিল I would ask যে আ আমি কি এটা জাস্ট আমার ডিসকাশন এর জন্য একটু ধারণা নেওয়ার জন্য আমি জাস্ট জিজ্ঞাসা করতেছি এখানে যারা আছেন যে আপনাদের পোর্টফোলিও আছে, হ্যাঁ? যে Dribbble হোক, Behance হোক, anywhere যেখানে আপনি কাজ আপলোড করেন, আমি যদি আপনার কাছে জিজ্ঞেস করি, "ভাই আ আপনার কাজগুলো আমি দেখতে চাই।" আপনি আমাকে একটা লিঙ্ক পাঠাইতে পারবেন বা কিছু একটা পাঠাইতে পারবেন যেখানে ঢোকার পরে আমি কাজগুলো দেখতে পারবো। এরকম কার রিসোর্স আছে? জাস্ট হ্যান্ড রেইজ করেন।
18 people, 19, ওকে 18, আচ্ছা 21, ওকে। সো ধরে নিচ্ছি 20-22 জনের আছে। হ্যাঁ, সো ওকে, ওকে, একটু হ্যান্ড হ্যান্ড ডাউন করে ফেলেন। এবার জিজ্ঞেস করবো কার কার পার্সোনাল পার্সোনাল ওয়েবসাইট আছে, যাই আপনার নিজের ডোমেইনে আপনি কোথাও পোর্টফোলিও হোস্ট করছেন। আমার যেরকম আছে noman.design, এরকম পার্সোনাল কোন একটা জায়গাতে, পাবলিক পাবলিক ডোমেইন না, ড্রিবেল, বিহান্স, ইনস্টাগ্রাম এরকম না, পার্সোনাল একটা স্পেসে। ওকে, শুধু রনি ভাই একজন আছে, 2জন পাইছি, 3জন। ওকে, আনফরচুনেটলি আমার ছিল ভাইয়া, কিন্তু ডোমেন সরি রেজিস্ট্রেশন সরি হোস্টিং রিনিউ করতে পারি না, তাই গায়েব হয়ে গেছে। ওকে, হ্যাপেন্স ভাই, আমারও হয়। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমি আমার স্ক্রিনটা শেয়ার, আচ্ছা সরি আমি পুলিশ, আচ্ছা সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার করছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি বলবেন, ভিডিওটা অফ করেছি। জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ভাই একটা কষ্ট করে একটা কাজ করে নেবেন, সেটা হচ্ছে একটু সেটিংসে গিয়ে কি বলে সরি মাই ব্যাড, সেটিংসে একটু যাবেন। যাওয়ার পরে ভিডিও যে জায়গাটা আছে ওখানে অটো করা আছে, আপনি ওইটাকে 720p করবেন এবং হচ্ছে 1080p করবেন। করলে হচ্ছে বেটার ভিউটা আমরা স্পেশালি পাবো। আমি এখনো 7, আচ্ছা সরি, এটা এখানে 720p, 720, হ্যাঁ ওকে, জি, আর নিচেরটা 1000। ওকে। আমার স্লাইড দেখতে পাচ্ছেন, রাইট? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, রাইট। সো আমি আজকের টপিক হচ্ছে এটাই যে বিল্ডিং আ স্ট্রং ডিজাইন পোর্টফোলিও উইদাউট ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি আর হাই হলোতে যাচ্ছি না, এটা অলরেডি হয়ে গেছে। সো আমি কেন সবাইকে জিজ্ঞেস করলাম যে আপনাদের বিহ্যান্স পোর্টফোলিও বা ড্রিবেল পোর্টফোলিও আছে কিনা, বা ম্যাক্সিমাম হাত জায়গায় নেই, মানে আমি যদি কাউন্ট করি 60 পিপলের মধ্যে 30-20 জন বলছে, সো লাইক 30% লোকের আছে, বাকি 60% লোকের আসলে নাই কিছু, আর 1-2-3 জন হাত জায়গাছে যাদের আসলে পার্সোনাল ইস্যু আছে। কেউ একজন কি বলতে পারবেন? হ্যাঁ, আমি আসলে ইন্টারেক্টিভলি শুরু করার ট্রাই করতেছি যাতে আমি কানেক্ট করতে পারি। কেউ একজন কি বলতে পারবেন যে কোন জিনিসটা আসলে বেটার, মানে ড্রিবেল বিহান্সে পোর্টফোলিও থাকা বেটার, নাকি হচ্ছে পার্সোনাল একটা ডোমেইনে পোর্টফোলিও থাকা বেটার, যেহেতু এটার সংখ্যা কম। আমি কি বলতে পারি ভাইয়া? যদিও বা আমি হোস্ট, সো না, আমি আমি অডিয়েন্স থেকে নিতে চাই, লিজন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। ভাই আমার কাছে মনে হচ্ছিল পার্সোনাল মানে নিজস্ব হোস্টিং এ থাকা এটাই বেটার। কেন ভাই? ভাই অ্যাজ এ হচ্ছে কি আমার নিজের মার্কেটিংটা হচ্ছিল আর কি, পার্সোনাল কিরকম মার্কেটিংটা। কিরকম? কিরকম কিরকম বলতে গেলে আমি হচ্ছে গিয়ে অ্যাজ এ ক্লায়েন্টের কাছে আমি হচ্ছে গিয়ে আমার পোর্টফোলিওটা পাঠানোর পরে আমার পোর্টফোলিও দেখবে, অ্যানাদার পোর্টফোলিও দেখবে না, ও আমার প্রতি একটু ইন্টারেস্ট জাগবে। অ্যানাদার পোর্টফোলিও দেখলে হচ্ছে গিয়ে মানে ও ওইদিকে কনভার্ট হয়ে যেতে পারে। রাইট, ভেরি গুড পয়েন্ট ভাই। ওকে, আচ্ছা, আমাকে একটা সেকেন্ড টাইম দেন, আমি একটু ফোন থেকে জয়েন করি, কারণ আসলে আমার হ্যান্ড রেজ বা কোয়েশ্চেন গুলো দেখতে সুবিধা হবে যদি পাশে একটা থাকে। জি নাজমুল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। তো জি, আপনার যে কোশ্চেনটা ছিল যে পার্সোনাল পোর্টফোলিওতে, আমি মনে করি হচ্ছে অবশ্যই একটা নিজের থাকলে সেটা ব্র্যান্ডিং তো হচ্ছে, নিজের একটা গুড ইমপ্রেশন তৈরি হইতেছে ক্লায়েন্ট বা হচ্ছে যদি আপনার হায়ারিং কোনো ম্যানেজার থাকে তার 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 সেও একটা দেখতে পারতেছে। বাট এর থেকেও ভালো যে জিনিস বেনিফিটটা হয় সেটা হচ্ছে ধরেন আপনি যদি কোনো কেস স্টাডি করেন বা হচ্ছে আপনি আরেকটু ভালোভাবে যদি সিরিয়াস থাকেন ডিজাইন নিয়ে, তাহলে আপনি নিজের মতো করে ওগুলা প্রেজেন্ট করতে পারবেন। মানে হচ্ছে আমি লাইক আমার কেস স্টাডি গুলো আমি নিজের মতো করে আর কি এখানে সাজিয়ে এক্সপ্লেন করে করে যেভাবে আমার ওয়েবসাইটে করতে পারি, ওইটা ড্রিবল বা হচ্ছে আপনার বিহান্সে ওইভাবে করতে পারি না। তো এই জিনিসটা এটা একটা আর ওকে ভাই, অনেকগুলো বাট আমার কাছে এটা মনে হয়। ওকে, থ্যাংক ইউ ভাই। বিহান্সে যদি নিজের মতো করে করা যায়, কারণ এখানে ক্যানভাস অনেক ফ্রিডম আছে, যেটা ড্রিবেল নাই। বাট ওকে, আমরা ওই পয়েন্টগুলোতে ইনশাল্লাহ আসবো আজকে।
সো থ্যাংক ইউ ফর অল দ্য ইনসাইটস এন্ড সবাইকে রেসপন্স করার জন্য। সো আমরা আসলে কন্টিনিউ করি। সো বিল্ডিং আ স্ট্রং ডিজাইন পোর্টফোলিও, এখানে মানে স্ট্রং কথাটা কেন আসতেছে এটা হচ্ছে প্রথম কোশ্চেন এখানে, হ্যাঁ, যে আমরা কেন এটাকে শুরু করতেছি না বিল্ডিং আর ডিজাইন পোর্টফোলিও দিয়ে, রাইট? যেহেতু আজকে আমাদের সময় কম, আমি আজকে এখন থেকে শুরু করে 1 ঘন্টার মধ্যে র‍্যাপ করার চেষ্টা করবো, এরপর আমরা কোয়েশ্চেন আনসার সেশনে যাব। ওকে, সো এইখানে স্ট্রং জিনিসটাকে এমফাসাইজ করার একটা বড় কারণ হচ্ছে আমাদের বর্তমানে আমাদের আসলে ডিজাইনারের অভাব নাই। আমি যদি এই মুহূর্তে একটা জব পোস্ট করি, উইদিন অ্যান আওয়ার কম হলে আমি 200 রেজিউমে বা প্রোফাইল রিসিভ করি। এখন জিনিসটা আপনি এইভাবে করে ভাবেন যে 200 মানুষের মধ্যে থেকে 200 মানুষের প্রোফাইল দেখে হায়ার করা আমার পক্ষে ইম্পসিবল। মানে আমার 200 মানুষের রিভিউ করতে তো 1 মাস সময় লাগবে, বা ওই সময়টা আমার আসলে নাই। আমি প্রথম দেখায় এটাকে শর্ট করার ট্রাই করব কিভাবে, কার পোর্টফোলিও গুলো স্ট্রং তাকে আমি শর্ট করে বাকিগুলোকে এলিমিনেট করে দেবো। ওকে, সো আজকের টপিকে আমরা আসলে ওই জিনিসটাই বিল করার চেষ্টা করবো যে উইথ নো এক্সপিরিয়েন্স বা উইদাউট এনি এক্সপিরিয়েন্স, হ্যাঁ, মানে পোর্টফোলিও এক্সপিরিয়েন্স বা একটা রিয়েল প্রজেক্ট এক্সপিরিয়েন্স ছাড়া আমরা কিভাবে একটা স্ট্রং ডিজাইন পোর্টফোলিও বিল্ড করতে পারি। হ্যাঁ, সো দিস ইজ মি। আমাকে মোটামুটি সবাই চেনেন, যারা চেনেন না তাদেরকে বলছি আমি প্রায় 13 থেকে 14 বছর ধরে ডিজাইন নিয়ে কাজ করতেছি, ইন্ডাস্ট্রিতে আছি। নিচে কিছু লোগো দেওয়া আছে যেগুলো যে কোম্পানিগুলোর সাথে আমি কাজ করছি। কারেন্টলি লিবার্টি ল্যাবস নামে একটা এজেন্সিতে আমি লিড প্রোডাক্ট ডিজাইন হয়ে কাজ করতেছি। সো দ্যাট ইজ মি। পাশাপাশি কমিউনিটি নিয়ে টুকটাক কাজ করি। বরিশালে আর্টিজানাল কনভার্জেন্সের যদি নাম শুনে থাকেন, ওইটা আমরাই মূলত হোস্ট করি। এছাড়া 2014 সাল থেকে আমি কমিউনিটিতে অ্যাক্টিভলি অনেক কিছুর সাথে জড়িত, যেমন বিহান্স পোর্টফোলিও রিভিউ উইক হয়তো বি ডিজাইনের বিভিন্ন আড্ডা হইতো, ওই আড্ডাগুলোতে আমি অ্যাক্টিভলি পার্টিসিপেট করছি বা অর্গানাইজেও আসলে হেল্প করছি। সো এখনো এইখানে আছি বিকজ অফ কমিউনিটি কন্ট্রিবিউটিং। আমি সবসময় কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে পছন্দ করি। আমি কমিউনিটি থেকে যে জিনিসটা পাইছি ওইটাকে আমি সবসময় পে ব্যাক করতে চাই, এবং ইনশাল্লাহ যতদিন আমি ডিজাইনার হিসেবে আছি আমি এই জিনিসটাকে কন্টিনিউ করতে চাই। সো ইয়া, ওকে, সো আমি আমার জার্নির শুরুটা শুরু করব আমার লাইক পোর্টফোলিও এক্সপিরিয়েন্স থেকেই। আমি যদি একদম শুরুর দিকের গল্প বলি যে 2011 সালে আমি আসলে ডিজাইন করা শুরু করি। ইনফ্যাক্ট 2010 বললেও আসলে ভুল হবে না, বাট 2010 সাল থেকে আমি আসলে টুকটাক ফটোশপ এই ধরনের জিনিসপত্র নিয়ে হচ্ছে করা শুরু করছি। বাট দ্য স্টোরি ইজ ভেরি লং, আমি ওই পুরো স্টোরিতে যাব না। দ্য স্টোরি ইজ, আমি কাজ করা যখন শুরু করছি তখন আমার আসলে ফিনান্সিয়াল কোনো ইন্টারেস্ট ছিল না। আই ওয়াজ জাস্ট কিউরিয়াস যে এই ইন্ডাস্ট্রিটা আসলে কিভাবে কাজ করে, এবং এখান থেকেই জাস্ট ঘাটাঘাটি করতে করতে একটা জিনিস শুরু করা। সো একটা সময় এসে আই গট আ সোর্স যে আমি আসলে ইনকাম করতে পারবো। হ্যাঁ, যে আমি কাজগুলো করি শখের বশে করলেও এখান থেকে একটা আর্নিং সোর্স পসিবিলিটি আছে, এবং এখান থেকে আমি আসলে ইনভার্টো মার্কেটে গ্রাফিক টেবিলে কাজ করা শুরু করি এবং ডিজাইন এখানে আপলোড করে সেল করতেছিলাম। তো ওইখানে যে জিনিসটা ছিল, ওইখানে আসলে পোর্টফোলিও খুব একটা ম্যাটার করতো না। ইট ওয়াজ অ্যান স্টক মার্কেট, যে আপনি কাজ আপলোড করতেছেন, যার যার ভালো লাগতেছে সে আপনার থেকে কিনতেছে। সো উই আর ডুইং রিয়েলি গ্রেট। হ্যাঁ, যে আমি উই কেন বলতেছি, আমরা আসলে একটা সার্কেল ছিলাম যারা একসাথে কাজ করতাম। আমাদের কম্বাইন্ড প্রোফাইল ছিল, পার্সোনাল প্রোফাইল ছিল, উই আর লাইক ডুইং রিয়েলি গ্রেট। ইনফ্যাক্ট আমাদের প্রোফাইল হচ্ছে ইনভার্টার ফিচার ছিল। হ্যাঁ, এবং তখন জাস্ট বিজনেস কার্ড সেল করেও মাসে মোটামুটি 1-1.5 লাখ টাকা চলে আসতো সেই 2013-14 সালে আর কি। হ্যাঁ, জাস্ট বিজনেস কার্ড ডিজাইন করে, অন্য কোনো কিছু না। বাট দ্য টার্ন ব্যাক ওয়াজ, একটা সময় এসে 2016 সালের দিকে, না 2015 সালে আমাদের যত সার্কেলের যত মানুষ ছিল সবাই অলরেডি ব্যান্ড হয়ে যায়। ব্যান্ড হওয়ার কারণ ছিল তখন পেমেন্ট গেটওয়ে গুলো এত অ্যাভেলেবল ছিল না, ওয়াইজ, পেওনিয়ার। সো হোয়াট উই ডিড, যে আমরা আসলে স্ট্রিল, তখন মানি বুকার্স নাম ছিল। সো ওইটার একটা অ্যাকাউন্ট ছিল যেটার আসলে ভেরিফিকেশন হতো ইমেইলে না। এখন যেমন ইমেইলে অ্যাকাউন্ট খুললে ইমেইলে কোড চলে আসে, দ্যাট টাইম ওরা ইউকে থেকে আপনার অ্যাড্রেসে একটা ফিজিক্যাল লেটার পাঠাইতো, এবং সেই লেটারের মধ্যে ভেরিফিকেশন কোড থাকতো। এবং বাংলাদেশের আপনি পোস্ট অফিসের কথা জানেন যে কি অবস্থা হয়। সো লাকিলি আমি হচ্ছে প্রায় 60-70 দিন ওয়েট করার পরে আমি হচ্ছে মাল্টিপল অ্যাটেম্পটের পরে আমি লেটারটা পাই, আমার স্কিলটা ভেরিফাইড ছিল। তো আমার সার্কেলের সবাই আমার অ্যাকাউন্ট থেকে টাকা উঠাইতো। সো এই সার্কেলের একজন হচ্ছে কোন একটা জায়গাতে ডিজাইন কপি করে আপলোড করে, তো তার অ্যাকাউন্ট এই জন্য ব্যান হয়ে যায়, এবং ইনভার্টো সাসপেক্ট যে এই পুরা 11 জন বা 13 জনের সবার অ্যাকাউন্ট আসলে সেম, কারণ সবাই একটা জায়গা থেকে টাকা উঠাচ্ছে, এবং ওইখান থেকে আমাদের পুরো এটা ব্যান হয়ে যায়। সো ওই সময় ধরেন আমরা অনেক ভেঙে পড়ছি, বাট দ্যাট ওয়াজ লাইক
ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থিং হ্যাপেন ইন মাই লাইফ, আদারওয়াইজ আমি আসলে এখানে আসতাম না। সো হোয়াট হ্যাপেন যে ওই মুহূর্তে গিয়ে আমরা হচ্ছে, বিশেষ করে আমি এমন একটা জায়গায় পড়ে গেছি যে আসলে নেক্সট স্টেপ কি হবে, কারণ নতুন করে একটা ইনভার্টার প্রোফাইল তৈরি করাটা ডিফিকাল্ট। আমি চেষ্টা করতেছিলাম, বাট 2-3 মাস পর পর আবার ও ব্যান করতেছিল, কারণ আইপি ট্র্যাক হচ্ছিল। হ্যাঁ, এখন আসলে আমরা কি করব, ইনভার্টারতে আর কোনো কিছু করতে পারতেছি না, সো আমাদের নেক্সট স্টেপ কি হওয়া উচিত। তো তখন আমার কমিটির কিছু বড় ভাইরা ছিল, যারা হচ্ছে তাদের এজেন্সি বা সব জিনিসপত্রের জন্য আমাকে টুকটাক কাজ দিচ্ছিল, যে নোমান আমাকে একটা বিজনেস কার্ড করে দাও, আমাকে একটা ব্রোশার করে দাও। বাট দ্য অ্যামাউন্ট দে ওয়ার পেইং ইজ টু লো। হ্যাঁ, যে 2-3 হাজার টাকা দিচ্ছে বা এরকম কিছু। সো আমাদের একটা নেক্সট স্টেপ দরকার ছিল, যে নেক্সট স্টেপ কি হইতে পারে। তো তখন হচ্ছে আমরা আহ আবারও ইনভার্টারতে ফিরে যাই, বাট তখন আমরা গ্রাফিক রিভার বা ওই টিমে নাই, তখন ইউএক্স এর ট্রেন্ড শুরু হয়, বি ডিজাইনার গ্রুপটাতে ইউএক্স নিয়ে অনেক আলোচনা শুরু হচ্ছে। সো আমি ইন্টারেস্ট ফিল করি। ইন দ্য মিন টাইম আমাকে এক বড় ভাই কাজ দেয়, তোমাকে একটা ওয়েবসাইট ডিজাইন করে দাও। তো আমি তাকে বললাম, আমি তো ওয়েবসাইট ডিজাইন করতে পারি না। তো উনি বললো, আরে কোনো সমস্যা নাই, তুমি ব্রোশিওর যেমন ডিজাইন করো, ইজ দ্য সেম থিং, তুমি জাস্ট কন্টেন্ট গুলোকে একটা লেআউটের মধ্যে বসাই দিবা, বাকি কাজ আমি দেখে নেবো। সো দ্যাট ওয়াজ মাই ভেরি ফার্স্ট জব। এবং ওইটা করার পরে ভাই ওয়াজ হ্যাপি। সো ওই জিনিসটা আমাকে একটু করছে, না আমি আই ক্যান ডু ইট। তো আমরা একটা থিম ফরেস্টের জন্য টিম বিল্ড করি, ফ্রন্ট এন্ড ডেভেলপার এবং ব্যাক এন্ড ডেভেলপার মিলে। এবং আমি আমার ফার্স্ট ডিজাইনটাকে আমি আমার সর্বোচ্চ এফোর্ট দিয়ে ট্রাই করি যে আমাকে এটা বেস্ট জিনিসটা ডিজাইন করতে হবে। তো আমার মনে আছে আমি একটা সিঙ্গেল ল্যান্ডিং পেজ ডিজাইন করছি 1.5 মাস বসে। হ্যাঁ, উইথ ডু আ লট অফ রিসার্চ এন্ড আদার থিংস। এবং আমার ওইখানে ফার্স্ট মোটিভেশনটা আসে, আমি তখন 2015 সালে বা 2014 সালে বিহান্স পোর্টফোলিও রিভিউ ঢাকায় আসি। তো মামুন সৃজন ভাই হচ্ছে ওদিনকে ওয়েব ডিজাইন গুলো রিভিউ করতেছিল। সো আই ওয়াজ ইন দ্য কিউ যে আমি আমার ডিজাইনটাকে রিভিউ করাবো। ওটা থিমের নাম ছিল ক্রাফটি। সো আমার ঠিক আগের যে লোকটা আসছিল, ওই লোকটা হচ্ছে গ্রামীণ ফোনের ওয়েবসাইট ডিজাইন করে নিয়ে আসছিল, মানে অফিসিয়াল ওয়েবসাইট সে ডিজাইন করছে, এবং সে তার গ্রামীণ ফোনের ওয়েবসাইটটা হচ্ছে রিভিউ করাচ্ছে। তো আমি পাশে বসে ভাবতেছি যে উনি গ্রামীণ ফোনের ওয়েবসাইট ডিজাইন করাইছে, আমি কোথাকার কোন হাজার হাজার থিমের মধ্যে একটা থিম ডিজাইন করছি, এবং দ্যাট ইজ মাই ফার্স্ট ওয়ার্ক, মানে একটা পলিশড ওয়ার্ক। হ্যাঁ, সো এইটা আসলে কি না কি হবে। বাট আই ডোন্ট নো ওয়াই, সামহাউ আই কনভিন্স মামুন ভাই। হ্যাঁ, আই গট দ্য অ্যাওয়ার্ড ফর বেস্ট ওয়েবসাইট ডিজাইন। তো ওইটা আমাকে অনেক বড় একটা ইন্সপিরেশন দেয়। এন্ড দেন আই ডিসাইডেড টু বিকাম আ ওয়েবসাইট ডিজাইনার। তখন ইউআই ইউএক্স এগুলো কিছু বুঝি না, তখন বুঝি ওয়েবসাইট ডিজাইন আর অ্যাপ ডিজাইন। বাট তখন থিম ফার্স্ট আমরা আসলে খুব ভালো কিছু করতে পারতেছিলাম না, কারণ থিম ফার্স্ট অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি ব্লা 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 অনেক কিছু থাকে। তো আই নিড আ স্ট্রং আর্নিং সোর্স, কারণ আমি বললাম যে আমি অলরেডি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমি গ্রাফিক ডিজাইন থেকে ভালো ইনকাম করতেছি এটসেট্রা। তো আই ওয়াজ লুকিং ফর জব। আমি আপওয়ার্ক অ্যাপ্লাই করতেছি, ইল্যান্স অ্যাপ্লাই করতেছি, টুকটাক কাজ পাচ্ছি, বাট কোনোটাই আসলে সাস্টেনেবল কিছু না। এন্ড ঠিক ওই মুহূর্তে আই ট্রাই টু ফিগার আউট যে আসলে আমার সমস্যাটা কোথায়। সো আমি আশেপাশে কিছু মানুষের সাথে কনসাল্ট করি, এবং তখন বোঝার ট্রাই করি দে ওয়ার, মানে যারা ভালো কাজ পাইতেছে বা করতেছে, ইটস বিকজ অফ দেয়ার পোর্টফোলিও। এবং তখন আমি ফার্স্ট টাইম এই পোর্টফোলিওটার সাথে ইন্ট্রোডিউসড হই। এবং ওই টাইমে ড্রিবেলে কোনো কাজ আপলোড করার জন্য ইনভাইটেশন দরকার হতো, এবং ইনভাইটেশন গুলো এত বেশি কিউরেটেড থাকতো যে সবাইকে ইনভাইট করতে চাইতো না। সো আই ওয়াজ লুকিং ফর ইনভাইটেশন, ভাই আমাকে ইনভাইট দেন, ইনভাইট দেন, ইনভাইট দেন, ইনভাইট দেন, বাট আমি আসলে কারো কাছে পাচ্ছিলাম না। তো ইন দ্য মিন টাইম আমাকে আপনারা অনেকে চিনেন, কলকাতায় শাওন ভাই আছে, শাওন ভাই আমাকে নক দিয়ে বলে যে তোমার কাজ খুব ভালো, সো আমার কাছে ইনভাইটেশন আছে, তোমাকে আমি ইনভাইট করতেছি। এবং আই গট দ্য ইনভাইটেশন। তো ইনভিটেশন পাওয়ার পরে আমার ড্রিবেলের প্রোফাইলের প্রথম যাত্রা শুরু হয়। আমি তাকে একটা থ্যাঙ্ক দিয়ে একটা প্রথম শট দিই, তারপরে আমি আমার ইউআইএক্স এর ডিজাইন গুলো আপলোড করা শুরু করি। তো ডিজাইন আপলোড করার শুরু হওয়ার পর আসলে এমন না যে আমি আপলোড করতেছি সাথে সাথে কাজ পেয়ে যাচ্ছি। সো দিস ইজ দ্য ফার্স্ট কমন মিস্টেক অ্যামং দ্য ইয়ং ডিজাইনার্স। তারা মনে করে যে ডিজাইন আপলোড করলে আসলে কাজ আসা শুরু করে। এবং ওইখানে আসলে আমার আজকের গল্পটা, যে আসলে স্ট্রং ডিজাইন পোর্টফোলিওটা আসলে কিভাবে বিল্ড করতে হয়। সো হোয়েন আই স্টার্টেড মাই ডিজাইন ক্যারিয়ার, আই ডিডন্ট হ্যাভ আ সিঙ্গেল ক্লায়েন্ট প্রজেক্ট, কারণ আমার কাছে শুধু ডিজাইন প্রজেক্ট ছিল ওই যে আমি একটা থিম ফার্স্টের জন্য করছি। হ্যাঁ, সো মাই বিগেস্ট ওয়ারি ওয়াজ হাউ ডু আই শোকেস মাই স্কিলস, হ্যাঁ, উইদাউট এনি এক্সপিরিয়েন্স। তো এটা করতে করতে একটা সময় আমি অনেকে শিবলু ভাইকে চিনি, নিয়ে শিবলু ভাই, তো শিবলু ভাই ইজ ডুইং গ্রেট। আমি তাকে নক দিই, ভাই আমার তো নিজের কোনো এক্সপিরিয়েন্স কিছু না, আমি তো কাজ করতে পারতেছি না, আমি তো আপলোড দিতেছি, ক্লায়েন্ট পাইতেছি না, হোয়াট শুড আই ডু।
তো ভাইয়ের ওই একটা স্মল সাজেশন আমাকে অনেক বড় একটা মানে একটা টার্নিং মোড় দেয়, হ্যাঁ, যে ভাই বলতেছে যে ওই যে আছে না, ফেক ইট আনটিল ইউ মেক ইট, হ্যাঁ, ভাই বললো যে এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডিং জিনিস হচ্ছে ফিনটেক। মানুষ টাকা ট্রান্সফার করার ওয়েবসাইট বানাচ্ছে এবং সেটার ডিমান্ড অনেক বেশি। তো ভাইকে বললাম যে আহ আপনার কি মনে হয় যে এটা নিয়ে আসলে কাজ করা উচিত কিনা বা অন্য কোনো জিনিস আছে? তো ভাই বলতেছে না, আমি এটা নিয়ে কাজ করছি, করার পর ভালো ক্লায়েন্ট পাচ্ছি, তুমি এটা নিয়ে কাজ করো। তো আমি কি করলাম, আমি একটা ফিনটেক ডিজাইনের একটা ল্যান্ডিং পেজ রেমিটলি বা কোনো একটা ইসের একটা ওয়েবসাইট রিডিজাইন করে আপলোড করলাম, হ্যাঁ, বিহান্সে আপলোড করছি, ড্রিবেলে আপলোড করছি। পরবর্তী 3 বছরে ওই একটা প্রজেক্ট দিয়ে আমি টোটাল 13টা ফিনটেকের কাজ করছি, ঠিক আছে। সো দেখেন, আমি এতদিন কিন্তু ডেইলি শর্ট আপলোড করতাম, মাই রেগুলার প্র্যাকটিস, এইটা সেইটা, হ্যাঁ, আমি এটা আজকে এক্সপ্লোর করছি, ওইটা এক্সপ্লোর করছি, বাট ওই পর্যন্ত আমি আসলে কোনো ক্লায়েন্ট পাচ্ছিলাম না। যখন আমি ফিনটেকের ওই প্রজেক্টটা আপলোড করলাম, আমি নেক্সট 3 বছরে 13টা ফিনটেক কাজ করছি, ছোট বড় মিলায়। তো ওইখান থেকে আমি একটা ইনসাইট নেওয়ার চেষ্টা করছি যে হোয়াটস মেকিং মি ডিফারেন্ট ফ্রম আদার্স। ওইটাই আমি আপকামিং স্লাইডগুলোতে শেয়ার করব। সো পোর্টফোলিও ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই মুহূর্তে আমি আসলে রিয়েলাইজ করে ফেলি, দেন আমি আসলে আমার বিহান্সকে অনেক বেশি এমফাসাইজ করি। আমি প্রায় 13-14টা, ইনফ্যাক্ট এখন তো বিহান্সের অনেক ক্যাটাগরি মার্জ হয়ে গেছে, তখন আমার 21টা হচ্ছে ফিচার্ড ছিল, প্রজেক্ট ছিল। তো ওইগুলো দিয়ে ভালো ক্লায়েন্ট জেনারেট হচ্ছিল, এটসেট্রা এটসেট্রা, ভালোই চলতেছিল আর কি। বাট 2021 সালে এসে আমি আবারও একই দ্বিধায় পড়ে যাই যে এই পোর্টফোলিও কি আসলেই কাজের, হ্যাঁ, ক্লায়েন্টের নকের চান্স কমে যাচ্ছে, বেশি একটা পাচ্ছি না, ফিচার আর হচ্ছে না, ভিউ পাইতেছি না। এবং যখনই আমি একটা ডিজাইন লিখে সার্চ দিতেছি বা কোনো একটা প্রজেক্ট সার্চ করতে, হাজার হাজার ডিজাইন আসতেছে, এত ডিজাইনের মধ্যে আমাকে কেমনে খুঁজে পাবে? সো এখান থেকে আসলে ডিজাইনার্স ডিলেমাটা শুরু হয়, যেটা আপনাদের মধ্যে ম্যাসিভ মানুষের মধ্যে আছে, বিশেষ করে যারা ডিজাইনে শুরু করতেছে, যে আমার আসলে কি করা উচিত। আমার তো কিছু নাই, বা এখন যে অবস্থা আছে সেই জায়গার সাথে আমি স্রোতে গা ভাসাইতে পারতেছি না, বা এই স্রোতের সাথে আমি সবাই যেভাবে সাঁতার কেটে সামনে এগিয়ে যাচ্ছে, আমি একইভাবে একই স্রোতের মতো সাঁতার কেটে আগাতে পারতেছি না, যার কারণে আই ক্যান নট অ্যাফোর্ড মোর ক্লায়েন্টস, আই ক্যান নট অ্যাফোর্ড আ জব, হ্যাঁ, বা নেক্সট স্টেপে আসলে কি করা উচিত, কিভাবে করে সার্ভাইভ করবো, লট অফ থিং হ্যাপেনিংস ইন ইউর মাইন্ড, যে কাজ তো করতেছি, কাজ শিখে ফেলছি, এই জায়গায় কোর্স করছি, এতগুলো প্রজেক্ট করছি, হোয়াট এভার ইট ইজ, বাট আমি তো আসলে কোনো জায়গায় গিয়ে আমার জায়গাটা তৈরি করতে পারতেছি না। তো imagine this, that you have spent months learning design, you have created few screens and you already feel like, yeah, I have started my career. But when you are opening to like job posting or ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম গুলোতে যাচ্ছেন, আপওয়ার্ক, এলেন্সে, হ্যাঁ, যে আপনার কাছে মনে হচ্ছে যে এভরিওয়ান ইজ আস্কিং ফর রিয়েল প্রজেক্ট, আমার একটা পুরো প্রজেক্ট দেখতে হবে, হ্যাঁ, সবাই বলতেছে উইদাউট এক্সপিরিয়েন্স আমাকে ই করো না, অ্যাপ্লাই করো না, এটসেট্রা। তো হাউ ক্যান আই গেট ওয়ার্ক ইফ আই নিড এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক, রাইট? এটা সবার কাছে ফ্যামিলিয়ার লাগা উচিত। এটা কি আপনার কাছে মানে একই জিনিস মনে হচ্ছে কিনা যারা এখানে আছেন? জি ভাই, জি ভাই, 100%। ফার্স্টের দিকে এটাই ফেস করছি আমরা সবাই। জি ভাইয়া। ওকে, সো দ্য রিয়েলাইজেশন আ পোর্টফোলিও ইজ আ রিফ্লেকশন। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম যে 2021 সালে এসেও আমি এতদিনের পরে 2011 সাল থেকে 21 সালে এসে আমি আবার কেন এই একই জায়গায় আপনাদের মধ্যে এই ডিলেমাটায় পড়ছি। দেখেন, আ পোর্টফোলিও ইজ নট অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ ডান, ইটস অ্যাবাউট হাউ ইউ থিঙ্ক অ্যান্ড সলভ প্রবলেমস। 2021 সালে এসে এই জিনিসটা আমি আবার নতুন করে আইডেন্টিফাই করছি। এমপ্লয়ার্স, হ্যাঁ, এমপ্লয়ার্স মানে অনেকে মিলাই ফেলে, এমপ্লয়ার্স মানে হচ্ছে এমপ্লয়ার্স সেম জিনিস। এমপ্লয়ার্স বেসিক্যালি যারা আপনাকে কাজ দেয়, হ্যাঁ, এমপ্লয়ার্স আর ক্লায়েন্টস ডোন্ট just want to see your pretty visual designs. Yeah, they want to see the story behind it and the result. দুইটা এক্সাম্পল দেই। প্রথম এক্সাম্পল হচ্ছে, একটা কোম্পানি একটা মানুষকে কখন হায়ার করে, হয় তার একটা মানি সোর্স আছে, যে মানি সোর্সটাকে সে আরো বেশি স্ট্রং করতে চায় অথবা কন্টিনিউ করতে চায়।
সো তার একজন রিসোর্স দরকার, যে রিসোর্সটা হচ্ছে তাকে এটা কন্টিনিউ করতে সাহায্য করবে, অথবা দ্য ক্লায়েন্ট অথবা দ্য ফাউন্ডার ইজ লুকিং ফর সামওয়ান, যে তার একটা মাথায় প্ল্যান আছে, প্ল্যানটাকে সে বাস্তবায়ন করতে চায়। এখন দেখেন, আপনাকে সে হায়ার করতেছে নট ফর ফ্রি, বা সে আপনাকে কোম্পানির পার্টনারশিপ অফার করতেছে না, আপনাকে অফার করতেছে একটা স্যালারি। এখন কেউ যদি আপনাকে 10 টাকা স্যালারি দেয়, নিশ্চয়ই সে 10 টাকা ইনকাম করে, 8 টাকা ইনকাম করে আপনাকে 10 টাকা স্যালারি দিতে পারবে না। অ্যাটলিস্ট তাকে 20 টাকা, 30 টাকা বা 100 টাকা ইনকাম করতে হবে আপনাকে 10 টাকা স্যালারি দেওয়ার জন্য, রাইট? এখন এইটা চিন্তা করেন যে আমি ড্রিবেলে গিয়ে আপনার পোর্টফোলিওটা ওপেন করলাম, আমি দেখতে পাচ্ছি ইউ হ্যাভ ডান আ লট অফ গুড ভিজুয়াল ডিজাইন, হ্যাঁ, সুন্দর কালার, সুন্দর ফন্ট এটসেট্রা। আমি কিভাবে কনভিন্সড হব যে আপনাকে হায়ার করলে আমি পরের মুহূর্তে মাসে 10 টাকা করে ইনকাম করতে পারবো বা 100 টাকা করে ইনকাম করতে পারবো, যে কারণে আপনাকে আমি 10 টাকা স্যালারি দেবো? ইটস কোয়াইট ইম্পসিবল, রাইট? এখন 100 জন অ্যাপ্লাই করলে 100 জনেরই সেম অবস্থা, সবার ভিজুয়াল ডিজাইন আমি দেখতেছি, বাট আমি কেমনে বুঝবো যে কারে হায়ার করলে আমার আসলে লাভ হবে? তখন সবাই খোঁজার চেষ্টা করে যে এই মানুষটা আগে কি করে আসছে এবং সে করার পেছনের গল্প কি ছিল, করার পরে রেজাল্ট কি আসছে। রেজাল্ট কি? এই জায়গার কোম্পানিতে আমি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করছি, রিডিজাইন করার পরে কি হয়েছে, কোম্পানির এঙ্গেজমেন্ট রেট 200% বেড়ে গেছে। 200% বেড়ার পরে কোম্পানিতে লাভ কি হয়েছে না হয়েছে দরকার নাই, আমি বুঝে গেছি যে আপনি আসলে কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে কাজ জানেন, তাহলে আপনাকে আমার দরকার, বাকি সবাই বাদ। এই যে স্টোরিটা, এইটা খুবই রিয়েল একটা স্টোরি, এবং আমি যখন হায়ার করি আই লুক ফর দ্য সেম, যে আপনার পোর্টফোলিওতে এই জিনিসটা আছে কিনা। এবং দ্য সেকেন্ড স্টোরি যে বললাম যে আমিও আসলে 2021 সালে এসে একই জায়গায় হিমশিম খাচ্ছিলাম, দ্য স্টোরি ইজ সেম। 2021 সালে এসে আমি আগে যে কোম্পানিতে জব করতাম, ওই কোম্পানিটার প্রজেক্ট শেষ হয়ে গেছে, আমরা ক্লায়েন্টের কাজ করতেছিলাম, ক্লায়েন্ট শেষ, আই নিড আ নিউ জব, আই জাস্ট গট রিল, আই লাইক মাত্র আমি বিয়ে করছি, সো আই রিয়েলি নিডেড আ জব। আমার মনে হচ্ছে আমি একদিনে 200 জবে অ্যাপ্লাই করছি, বাট আই গট নো ইন্টারভিউ কল। হ্যাঁ, দেন আমি ভাবলাম যে না, এখানে তাড়াহুড়া করার আসলে কোনো চান্সই নাই, আমাকে একদম টার্গেট করেই করতে হবে। তো ইটস লাইক আই এম ডিজাইনিং আ পোর্টফোলিও নট ফর ডিজাইনার, যে আমি ড্রিবেলে শেয়ার করবো, মানুষজন দুইটা এসে মানে লাভ রিয়াক্ট দিবে, নিচে কমেন্ট করবে সুপার ওয়ার্ক। ইনস্টেড আই নিড টু ডিজাইন সামথিং যেটা আমার ক্লায়েন্ট কাছে হিট করবে। দেন আমি আমার আগের কাজগুলোকে এমন ভাবে প্রেজেন্ট করার ট্রাই করলাম যে এটা দেখা মাত্রই অ্যাটলিস্ট মানুষ একটু টাইম স্পেন্ড করবে যে এই মানুষটার পোর্টফোলিও আমি দেখি। দেন আই টুক আ নিশ, আমি কোন মার্কেটে কাজ করবো। সো এর আগে আমি টেলিনর হেলথে কাজ করে আসছি। তো টেলিনর হেলথে কাজ করতে গিয়ে আমার হেলথ কেয়ার প্রোডাক্ট অনেক ভালো লাগছে। সো আমি ওই টেলিনর হেলথের কাজটাকে এমফাসাইজ করে আমি একটা ছোট প্রেজেন্টেশন আকারে একটা পোর্টফোলিও বানাইছি, একটা সিঙ্গেল পোর্টফোলিও। Then I started applying on the jobs who are related to healthcare industry. এবং অ্যাপ্লাই করার জাস্ট 2-3 দিনের মাথায় আমি কয়েকটা ইন্টারভিউ কল পাইছি। একটা ইন্টারভিউ কলে এসে আমাকে স্যালারি জিজ্ঞেস করলো কত, মানে আমি কত এক্সপেক্ট করতেছি, আই সেড $7,000 এন্ড দে ওয়ার লাইক, আমি তাদের মধ্যে কোনো অবাক হওয়া বা ভয় পাওয়ারই দেখি না যে আমি এত বড় একটা অ্যামাউন্ট চাইছি। সো আই থট যে আমি তো চাকরি পেয়ে গেছি, মানে এরকম একটা অবস্থা। বাট দ্য নেক্সট মোমেন্ট তা আমাকে জিজ্ঞাসা করলো যে আমার কোম্পানিতে তুমি কেন জব করতে চাও। আমি খুব অনেস্টলি উত্তর দিচ্ছি, হ্যাঁ আমি তো আসলে অ্যাক্টিভলি কাজ খুঁজতেছি, সো এটা একটা পার্ট অফ দ্য অ্যাক্টিভ লুকিং পজিশন, এর বাইরে আর কিছু না। এরপরে সে বললো ঠিক আছে আমরা দেখতেছি, পরে এটা ইমেল করলো যে তুমি আসলে আমার কোম্পানিতে এনাফ দেখাইতে পারো না, কি বলে যে ইন্টারেস্ট দেখাইতে পারো না, এই জন্য তোমাকে আমি হায়ার করতে পারতেছি না। তো এইটা আমার কাছে খুব লাগলো, হ্যাঁ আসলেই তো, মানে আমি পোর্টফোলিও দেখাইলাম যে ভাই আমি এত কিছু করতেছি, বাট এখানে এসে আমি কি করলাম, আমি কোম্পানির প্রতি ইন্টারেস্টটা দেখাইতে পারলাম না। তার মানে আমার ওনারশিপ নেওয়ার ব্যাপারটা আমার পোর্টফোলিওতে মিসিং, প্লাস আমার প্রেজেন্টেশনও মিসিং, আমার বলার স্টাইলও মিসিং। এটাকে আমার পোর্টফোলিওতে অ্যাড করতে হবে। তার মানে আমার স্টোরিতে এই জিনিসটা অ্যাড করা দরকার যে আমি কোম্পানির প্রবলেম গুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করতেছি, ওনারশিপ নিয়ে, কোম্পানির গ্রোথ নিয়েও চিন্তা করতেছি। ইটস নট অ্যাবাউট দ্য প্রজেক্ট আই এম ওয়ার্কিং অন, ইনস্টেড আই এম অলসো থিঙ্কিং অ্যাবাউট দ্য কোম্পানিজ ভিশন, মিশন অ্যান্ড দ্য আদার থিংস।
এর পরের যে ইন্টারভিউটা কল পেয়েছি সেই ইন্টারভিউটার দুপুর ইন্টারভিউ দিয়েছি, রাতে আমি হায়ার্ড হয়ে গেছি। ইটস বিকজ অফ দ্য কনফিডেন্স অ্যান্ড দ্য পোর্টফোলিও অ্যান্ড দ্য স্টোরি টেলিং অ্যান্ড দ্য আদার থিং। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, আদারওয়াইজ আমরা কন্টিনিউ করবো। নেই ভাইয়া। ওকে, সো আমি যদি আজকে থেকে একটা পোর্টফোলিও শুরু করতে চাই, আমি আজকে অনেক ব্লা বলছি, আপনারা বলবেন "আরে ভাই আপনার তো 8-10 বছরের এক্সপিরিয়েন্স ছিল 2021 সালে এসেও, আপনার জন্য অনেক ইজি ছিল, আপনার কাছে থাউজেন্ডস অফ ওয়ার্ক ছিল, আপনি চাইলে যে কোনো একটা পিক করে দেখাইতে পারছেন, আমাদের কাছে তো কিচ্ছু নাই। তো আমি যদি আজকে থেকে শুরু করতে চাই, কি দিয়ে শুরু করতে হবে? দেখেন, আমি আসলে 10 বছর বসে পোর্টফোলিওর ব্যাপারে যা শিখছি, আমি আজকে ওই দিয়ে আপনাদের কাছে শেয়ার করতে আসছি। যে জিনিসটা আপনাকে এত বেশি হোঁচট খেয়ে শিখতে হবে না। আমি আপনাকে ধরেন 50% জিনিস আজকেই বলে দেবো, বাকিটা আপনি করতে করতে শিখবেন। প্রথমত, লুক অ্যারাউন্ড। আপনার কোনো কাজের অভিজ্ঞতা নাই, আপনি কোথাও কাজ করেন, আপনি মাত্র ফ্রেশ একজন লোক যে মাত্র ডিজাইন শিখে আসছেন, বাট ইউ ক্যান ডিজাইন। বাট আপনি ডিজাইন করতেছেন খুবই এলোমেলো ভাবে। কতক্ষণ লগ ইন পেজ ডিজাইন করতেছেন, কতক্ষণ সাইন আপ পেজ ডিজাইন করতেছেন, কতক্ষণ ই কমার্সের প্রোডাক্ট পেজ ডিজাইন করতেছেন, বাট ইউ ডোন্ট হ্যাভ আ কমপ্লিট থিং। এখন আপনাকে যদি জিজ্ঞেস করা আপনার কাছে কমপ্লিট থিং আছে কিনা, আপনি বলবেন না, আমার তো কাছে ভাই আমি তো কোনো ক্লায়েন্টে কাজ করি না। সো মাই নেক্সট কোয়েশ্চেন ইজ, কেন আপনি তাহলে একটা কমপ্লিট জিনিস নিজে থেকে ডিজাইন করতেছেন না? ইউ ক্যান আস্ক চ্যাট জিপিটি যে আমাকে একটা তুমি পিআরডি লিখে দাও, একটা প্রোডাক্ট ডিজাইন রিকোয়ারমেন্ট লিখে দাও, আমি এটা জাস্ট দেখে দেখে আমি এটা ডিজাইন করে ফেলি। আপনাকে দুইটা স্ক্রিন করে প্রতিদিন, মানে 10টা অ্যাপের জন্য দুইটা স্ক্রিন করার দরকার নেই। আপনি 10টা অ্যাপের যদি 20টা স্ক্রিন, আপনি 20টা স্ক্রিন একটা অ্যাপের জন্য ডিজাইন করেন। এখন তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে ঠিক আছে ভাই করলাম, তাই করলে কি হয়ে যাবে? আসলে না। এই জিনিসটাও আমি আইডেন্টিফাই করছি লাইক খুবই রিসেন্টলি, যে আমি কি একটা র্যান্ডম জিনিসকে ডিজাইন করলেই আসলে কাহিনী শেষ? বা সেই র্যান্ডম ডিজাইন, একটা ডিজাইনকে যদি আমি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করি তাহলে কি কাহিনী শেষ? কাহিনী শেষ না। ওই যে শুরুতে একটা কোশ্চেন করছিলাম মনে আছে, যে কার কার ড্রিবেল প্রোফাইল আছে, কার কার পার্সোনাল প্রোফাইল আছে, এবং এক ভাই বললো যে কেন আসলে ড্রিবেল প্রোফাইল বেটার, কেন আসলে পার্সোনাল প্রোফাইল বেটার। একজন বললো যে আমার নিজের একটা জায়গা আছে, আরেকজন বললো আমি অন্য ডিজাইনের মধ্যে হারাই যাব, আমার কোনো পার্সোনালিটি থাকবে না। দ্যাট ইজ ট্রু এন্ড দ্যাট ইজ ফলস টুগেদার। কেন? দেখেন, ড্রিবল ইজ আ প্ল্যাটফর্ম, যে দুনিয়ার যে কোনো ক্লায়েন্ট যদি ডিজাইন খোঁজার চেষ্টা করে, এর মধ্যে একটা নির্দিষ্ট মেজর পার্সেন্টেজ আছে ড্রিবলের ডিজাইনার খুঁজতে। আপনি যদি নিজে একটা পোর্টফোলিও নিয়ে বসে থাকেন, আপনার পোর্টফোলিও অ্যাড্রেস কেউ জানে না, রাইট? এখন ড্রিবল যখন সার্চ করতেছে, দেয়ার আর লাইক থাউজেন্ডস অফ ডিজাইন, লাইক মিলিয়ন্স অফ ডিজাইনার অ্যাকচুয়ালি। তাহলে আপনারা কেমনে হায়ার করবে? হিয়ার ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড হিয়ার ইজ দ্য ট্রিক বলতে পারেন, বা সিক্রেট। ধরেন আপনি একজন ফাউন্ডার অ্যান্ড ইউ আর ট্রাইং টু বিল্ড আ বিজনেস যে ফুড ডেলিভারি করবে আপনার এলাকায়। তো সাকিব ভাই আপনি বলেন, হ্যাঁ, এই যে ব্লু শার্ট বা টি শার্ট পরা, যে আপনি যদি একটা ফুড ডেলিভারি অ্যাপ ডিজাইন করার বা ডেভেলপ করার চেষ্টা করেন আপনার এলাকায়, আপনার ফার্স্ট সার্চটা কি হবে? মানে হচ্ছে আমি ডিজাইন করতে চাই নাকি হচ্ছে গিয়ে হায়ার করতে চাই, কোনটা? না না, ডিজাইন করতে চান বা একটা কোম্পানি লঞ্চ করতে চান ফুড ডেলিভারি। আমি ফুড পান্ডা অথবা এগুলোকে সার্চ করব। এক্স্যাক্টলি। সো ইউ উইল ফার্স্ট লুক ফর ইউর কম্পিটিটর, বা যারা আপনার মতো সার্ভিস দিচ্ছে তাকে খোঁজার চেষ্টা করবেন। জি ব্রো। এখন আপনি যদি বাই চান্স খুঁজে পান যে ফুড পান্ডার অ্যাপ ডিজাইন করছে এরকম কেউ, হ্যাঁ, চাকরি খুঁজতেছে, স্বাভাবিকভাবে আপনি তার পোর্টফোলিওতে ইন্টারেস্ট দেখাবেন, কারণ জি। আপনি সেম জিনিস করতেছেন। সো এইখানে হচ্ছে ফ্যাক্টটা, আপনি র্যান্ডম নামে প্রজেক্ট ডিজাইন না করে আপনি একটা আপনার আশেপাশের একটা গুড একটা প্রোডাক্টকে খুঁজে বের করেন যেটার চাহিদা অনেক বেশি, সেটাকে আপনি রিডিজাইন করে আপলোড করে দেন। দেখবেন মানুষ এসে সার্চ করতেছে ওই প্রোডাক্ট লিখে, এবং সার্চ করতে গিয়ে বিহান্স ড্রিবেলের কিন্তু আপনার অ্যালগোরিদম অনেক ভালো, সার্চ করলে যে প্রথম পেজে চলে আসে। অথবা সে কিনা ড্রিবেল বিহান্সে গিয়ে ওই সেম নাম লিখে সার্চ দিছে, হ্যাঁ, ডিএইচএল, ফুড পান্ডা বা এই ধরনের কোম্পানি, দেখবেন আপনার পোর্টফোলিওর সামনে চলে আসছে, and you will get some calls from clients or employers বা রিক্রুটার।
যে আমি সেম ধরনের প্ল্যাটফর্ম লঞ্চ করতে চাই, আর ইউ অ্যাভেলেবল আর নট। যেহেতু আমি দেখতে পাচ্ছি তুমি সেম জায়গায় একটা কাজ করছো, ইটস নট নেসেসারি আপনাকে ওই জায়গায় কাজ করতে হবে। আপনার পোর্টফোলিওতে ওই নামের একটা প্রজেক্ট আছে মানে সে ধরেই নেবে যে আপনি রিলেভেন্ট ফিল্ডে কাজ করে আসছেন, এবং অ্যাটলিস্ট আপনি ইন্টারভিউ কলটা পাবেন। তার পরবর্তী স্টেপটা আপনি কিভাবে তাকে আপনার কাজের প্রসেস দেখাচ্ছেন বা কিছু। তার মানে আপনি যদি আজকে থেকে একটা পোর্টফোলিও শুরু করতে চান, ইয়ার ফার্স্ট জব উইল বি আপনি একটা অ্যাপ বা একটা প্রোডাক্টকে চিন্তা করেন, যে প্রোডাক্ট আপনি রিডিজাইন করবেন, যেটার সাথে আপনি মনে করেন আপনার আসলে সুযোগ আছে ই করার। যেমন ধরেন ফুড পান্ডা আপনার হয়তো বেস্ট এক্সপিরিয়েন্স নাও হইতে পারে, আপনি হয়তো খাবার দাবার সম্পর্কে খুব একটা ভালো বোঝেন না, আপনি তো ব্যাংকিং সম্পর্কে ভালো বোঝেন। হ্যাঁ, আপনি ওয়াইজ এর রিডিজাইন করেন, পিওনিয়ার এর রিডিজাইন করেন, বা সিটি ব্যাংকের রিডিজাইন করেন। আপনি ধরেন অন্য কোনো একটা প্ল্যাটফর্মে আপনি ধরেন ই কমার্স ভালো ভালো বোঝেন, আপনি চাল ডালের রিডিজাইন করেন। হ্যাঁ, বা ওয়ার্ল্ডের বড় কোম্পানি কি আছে অ্যামাজন, আপনি অ্যামাজনের রিডিজাইন করেন। এইগুলো ক্লায়েন্টদেরকে সাইকোলজিক্যাল কানেক্ট করায়। কিরকম কানেক্ট করায়, যে আপনি এখানে কাজ করছেন অ্যাক্টিভলি ইটস নট ইম্পর্টেন্ট, আপনি সিমিলার প্ল্যাটফর্মে কাজ করছেন, এইটাই আসলে ফ্যাক্ট। ওই যে আমি বললাম যে আমি একটা ফিনটেক ডিজাইন করছিলাম এবং সেখান থেকে 13টা প্রজেক্ট পাইছি, ইটস বিকজ অফ আমি ওই মুহূর্তে সব থেকে বড় মানি ট্রান্সফার অ্যাপ ছিল, অন অফ দা, মানে পেপাল টেপাল তো হচ্ছে ওয়ালেট, এটা হচ্ছে মানি ট্রান্সফার, আপনি ডিরেক্টলি ট্রান্সফার করে দিতে পারবেন, আপনার কোনো ওয়ালেট হোল্ড করতে হবে না। দ্যাট ওয়াজ দ্য রেমিটলি। এবং রেমিটলি করার কারণেই আমি বড় বড় ক্লায়েন্টে কাজ করছি। ইটস বিকজ তারা আইসা আমাকে নক দিচ্ছে, আমি তো দেখলাম তুমি রেমিটলির জন্য ডিজাইন করছো, আমার কাছে এই কাজ আছে, তুমি কি অ্যাভেলেবেল কিনা। ঠিক আছে, সো তারা ধরে নেয় যে আপনি তো ওই জায়গাতে কাজ করছেন, তারা ওই যে ফ্যাক্ট চেক করতেছেন আপনি আসলে রিয়েলি কাজ করছেন কিনা, এবং আপনি আসলে ভুল না। কারণ আপনি আসলে রেমিটলির জন্য কাজ করছেন কি, যে ইউ প্রোভাইডেড অ্যান কনসেপ্ট, আপনি অথবা আপনি কোনো ভুল খুঁজে বের করে সেটা একটা সলিউশন প্রোভাইড করছেন, বা আপনি পুরো জার্নিটাকে নতুন করে আপনার মতো করে একটা ইউজার সেন্ট্রিক ডিজাইন করার চেষ্টা করছেন। এবং ওই জিনিসটা যখন করতেছেন দেখবেন নর্মাল র্যান্ডম এক্সপ্লোরেশন পোস্ট করা থেকে ওই পোস্টগুলোতে আপনার আসলে ক্লায়েন্ট কনভার্সন চান্স অনেক বেশি থাকে, এবং পোর্টফোলিওটা তখন অনেক বেশি স্ট্রং হয়। সো ফোকাস অন স্পেসিফিক ইস্যু, সেটা একটা নেভিগেশন হইতে পারে, বা আউটডেটেড ভিজুয়ালের ডিজাইন দেখতে অনেক পুরনো লাগতেছে, অথবা অ্যাক্সেসিবিলিটিতে প্রবলেম আছে, বা এনিথিং, সেটা সেটা একটা লগ ইন ফ্লো হইতে পারে, সেটা একদম হোল টোটাল অ্যাপের রিডিজাইন হইতে পারে। আপনার ক্যাপাবিলিটি কতটুকু আছে, আপনার হাতে সময় কতটুকু আছে, সেটার উপরে ফোকাস করেন, ততটুকু নিয়ে কাজ করেন। আপনার একটা পোর্টফোলিও প্রজেক্টই এনাফ যদি আপনি সেইটা সঠিকভাবে তুলে ধরতে পারেন। আপনারা পাপু ভাইকে চেনেন কিনা জানি না, যে গ্রাবে কাজ করে ভাইয়া। ভাইয়া ইন্টারভিউতে, মানে এটা পোর্টফোলিও রিলেটেড না, ভাইয়া ইন্টারভিউতে তাকে যখন টেস্ট দিছে, সে জাস্ট ওয়ার ফ্রেম সাবমিট করে সে জব ক্র্যাক করছে, কারণ তার যে ক্যাপাবিলিটি সে তার ওয়ার ফ্রেম থেকে দেখাই দিছিল। সো এইটা হচ্ছে যে আপনি আসলে কত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারছেন এইটা। হ্যাঁ, আপনার 100 প্রজেক্ট আছে কিন্তু কোনোটাই সুন্দরভাবে আপনি স্টোরি টেল করতে পারলেন না, লাভ নাই। আপনি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করে সেটাকে স্টোরি টেল করতে পারতেছেন, তখন হচ্ছে দেখবেন ওইটি আপনাকে হায়ার করতে সাহায্য করবে। এবং কেন আমি এখানে এইটা বলি না যে আপনি জাস্ট রিডিজাইন করেন, আমি কেন এখানে বলতেছি সলভ আ প্রবলেম, হোয়াট ইউ ক্যান ইমপ্রুভ, ইটস বিকজ অফ যখন আপনি একটা প্রবলেম সলভ করবেন আপনার কাছে বলার মতো স্টোরি থাকবে। আপনি যদি র্যান্ডমলি ধরেন, হ্যাঁ উবারের কালা সাদা ডিজাইন, সাদা কালো ডিজাইন, আমি একটু কালারফুল ডিজাইন করব, সেটা আসলে খুব একটা লাভ হবে না। লাভ হবে যখন আপনি বলবেন ভাই উবারের আমি 10টা প্রবলেম খুঁজে বের করে এটা আমি সলভ করছি, তখন আমি অ্যাজ আ ক্লায়েন্ট ইন্টারেস্ট ফিল করতে পারি যে দেখি তো কিভাবে প্রবলেম সলভ করছে, রাইট? এন্ড টেল দ্য স্টোরি, যেভাবে প্রবলেম সলভ করছেন, শো ইউর থট প্রসেস, হাউ ডিড ইউ অ্যাপ্রোচ দ্য প্রবলেম, হোয়াট স্টেপস ডিড ইউ টেক, এন্ড হোয়াট ওয়াজ দ্য আউটকাম। ক্লায়েন্টরা এই 3টা জিনিসই দেখতে চায় আপনার পোর্টফোলিও প্রজেক্টে। এই 3টা পোর্টফোলিও প্রজেক্ট দিয়ে তারা যাচাই করতে পারে আপনাকে হায়ার করাটা তার একটা বেস্ট ডিসিশন হবে নাকি রং ডিসিশন হবে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। না ভাই, কন্টিনিউ করেন। ওকে, সো আমি আরেকটা এক্সাম্পল দিই, পোর্টফোলিও স্টোরিজ উইদাউট ক্লায়েন্টস। আপনারা প্লাটুনের নাম শুনছেন, শোয়েব ভাইয়ের, রাইট? সো আমার বরিশালের এক ছোট ভাই আছে, ওর নাম হচ্ছে শাকিল, ওইখানে আছে কিনা আমি জানি না, বাট অনেকেই তারা চিনেন।
তো ও ডিজাইন নিয়ে অনেক এনথুজিয়াস্ট ছিল, সো আমাকে খুব পুশ করতেছিল যে ডিজাইন শিখবে এটা সেটা। সো আমি কিছু গাইড করলো, আমি আসলে একদম 100% গাইডেন্সটা দিতে পারতেছিলাম না। তো তখন আই সাজেস্ট হিম টু জয়েন প্লাটুন। সো প্লাটুন ওয়াজ ডুইং গুড অ্যাট মেন্টরশিপ। তো প্লাটুনে ঢোকার পরেও ভালোই কাজ করছে, বাট করার পরে ও পোর্টফোলিও নিয়ে কাজ করতেছিল না। বাট স্টিল যে ভাই কাজ তো শিখছি, এখন কাজ বাজ কই পাবো, এটসেট্রা এটসেট্রা। তো শোয়েব ভাই লিটারালি পুশড হিম যে তোমার একটা পোর্টফোলিও প্রজেক্ট আপলোড করা দরকার। তো ওরা ডোরড্যাশ নামে একটা প্রজেক্ট আছে, যেটা হচ্ছে এক ধরনের SaaS প্রোডাক্ট সার্ভিস। ওইটার হচ্ছে একটা রিডিজাইন বা এরকম কিছু একটা পাবলিশ করে, হ্যাঁ, এবং শোয়েব ভাই মোটামুটি জোরাজুরি করে আপলোড করে। ওইটা আপলোড করার মোটামুটি মাস খানেক পরেই মনে হয় ও একটা রিমোট জবে ঢুকে যায় উইথ এ হ্যান্ডসাম স্যালারি। এবং এটা কিন্তু কোনো ক্লায়েন্ট প্রজেক্ট ছিল না, এবং ওইটা ওর একমাত্র প্রজেক্ট ছিল। হ্যাঁ, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আছে দিস ওয়ান। সো এইটা একটা প্রজেক্ট, ও জাস্ট ল্যান্ডিং পেজে একটা র্যান্ডম জিনিস আপলোড করছিল। সো দিস ইজ নট সামথিং ভেরি গুড, বাট দিস ওয়াজ দ্য থিং যে ওরা ডোর ড্যাশে দেখেন, এবং ওর টাইটেলটা দেখেন যে ইমপ্রুভিং দ্য মেনু ম্যানেজমেন্ট ফর ইউজার এক্সপিরিয়েন্স। কিন্তু বলে না যে জাস্ট রিডিজাইন ফর ডোর ড্যাশ। ডেফিনেটলি শোয়েব ভাই হেল্পড আ লট। সো রিডিজাইন দ্য মেনু ম্যানেজার অফ ডোর ড্যাশ। এবং সামওয়ান জাস্ট নকড হিম যে আমরা সেম ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করতেছি, তুমি কি অ্যাভেলেবেল আছো কিনা, তাহলে আমাকে করো। এবং ওরা যদি আপনি যদি এইটার কেস হিস্ট্রি থেকে জান, দেখবেন ও জাস্ট র্যান্ডম কিছু মক আপ এবং ভিজুয়াল আপলোড করে না। হি ট্রাই টু টেল দ্য স্টোরি যে কি প্রবলেম খুঁজে পাইছে, কম্পিটিটিভ অ্যানালিসিস করছে, আর 10 জায়গা থেকে ডেটা কালেক্ট করার ট্রাই করছে, এবং তারপরে ইউজার ফ্লো করে ও কিভাবে জিনিসটাকে আইডেন্টিফাই করে জিনিসটাকে সলভ করছে। এবং জাস্ট একটা পোর্টফোলিও, ওকে কোনো অ্যাপ্লাই কোনো কিছু ছাড়া হেল্প টু গেট আ হ্যান্ডসাম স্যালারি জব ফর আ ইউএস রিমোট কোম্পানি। ঠিক আছে, সো পোর্টফোলিও ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, এবং ইটস নট ইম্পর্টেন্ট যে পোর্টফোলিও করার জন্য আপনার রিয়েল প্রজেক্ট থাকতে হবে, বাট পোর্টফোলিওটা করতে হবে এমনভাবে যে ইউ আর ডুইং দ্য রিয়েল থিং। ওকে, সো বাট হাউ অ্যান্ড হোয়ার টু পাবলিশ আ পোর্টফোলিও? ওই যে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে জিবিলে করবো কি করবো না, পার্সোনালি লাগবে কি লাগবে না। স্বাভাবিকভাবে দেখেন, আপনারা যে স্টেটে আছেন, যেহেতু সবাই নিউবি, এই মুহূর্তে একটা ওয়েবসাইট হোস্ট করা আপনার জন্য অনেক বিলাসিতা। কেন বিলাসিতা? একটা ওয়েবসাইট ডিজাইন আপনার করতে হবে, 2 সেটাকে ডেভেলপ করে দিতে হবে। এখন কেউ কেউ বলবেন ভাই থিম দিয়ে কাজ করবো, ঠিক আছে, তো থিমও তো কিনতে হবে, সেটার একটা কস্ট আছে। ডোমেইন হোস্টিং কেনার কস্ট আছে। তো ডোমেইন হোস্টিং কিনলাম, থিমও সেট আপ করলাম, কিন্তু আমি তো ওয়ার্ডপ্রেস পারি না, আমি তো ফ্রেমার পারি না, আমি তো ওয়েব ফ্লো পারি না। তার মানে ইট উড বি আ ভেরি বিগ হেসেল ফর ইউ। যারা পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারা কি করবে? আচ্ছা, আমি একটু একটু আগে একটু প্যাক করি। আচ্ছা, এই পর্যন্ত সবাই কি মোটামুটি পোর্টফোলিওর কনসেপ্ট নিয়ে ক্লিয়ার, যে আমার পোর্টফোলিওতে কি থাকা উচিত, কিভাবে কি করা যায়, কেন পোর্টফোলিও ইম্পর্টেন্ট, বা এই এই টোটাল জিনিসটা নিয়ে এত কোনো কারো কোনো কোয়েশ্চেন বা এনিথিং? তারেক ভাই। জি না ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আমার কোশ্চেনটা ছিল এমন, ধরুন আমি পোর্টফোলিও নিয়ে কাজ করতেছি, বাট সেটা কোনো ক্লায়েন্ট প্রজেক্ট না, র্যান্ডম আমি একটা নিয়ে কাজ করতেছি, যে কোনো একটা নিশ নিয়ে। এখন এখানে লুক লাইক আমি কেস স্টাডি টাইপের পোর্টফোলিও ক্রিয়েট করতেছি বা একটা ডিজাইন করতেছি। সো এখানে স্টোরিটা সাজানোর বিষয়ে আমাদের অনেক কনফিউশন থাকে। লাইক আমি ডিজাইন করতেছি, বাট স্টোরিটা আমি ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারতেছি না, বা আমি স্টোরিটা কোনভাবে অর্গানাইজ করলে জিনিসটা হলো বেটার আউটপুট আসতে পারে। মানে মূলত বিষয়টা হলো স্টোরিটা আমাদেরকে হলো আহ কোন জিনিসটার পরে কোন জিনিসটা হলে, বা কোনটার পরে নেক্সট আমি কোনটা দিলে সেটা বেটার আউটপুট আসবে, বা কোন একটা রিক্রুইটারকে এটা গ্র্যাব করবে যে হ্যাঁ এই স্টোরিটা অনেক ভালো, স্টোরিটা এইভাবে খুব ভালোভাবে সাজিয়েছে। ওকে, ওকে, আরেকজন হাত জায়গাছেন, আমি ভাই অ্যান্সার করতেছি। সামওয়ান এলস, ভাই বলেন। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটা জিনিস বললেন যে আমরা যদি কোনো একটা মানে রিয়েল প্রজেক্ট বা এরকম কিছু যদি আমরা কোনো ইস্যু গুলো বের করি,
বের করে যদি সেগুলা সলভ করি সেক্ষেত্রে আমাদের পোর্টফোলিওটা মানে বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে আর কি, মানে ক্লায়েন্টের ইনটেকে। তো সেক্ষেত্রে আমরা যদি বিগিনাররা যে আমরা যে প্রবলেমটা ফাইন্ড করবো যে এটা ইস্যু বা এই জিনিসটা আমার প্রবলেমটা সলভ করতে হবে, বা এটা কি আসলে প্রবলেম আমি যেটা সলভ করতেছি, মানে এই জিনিসটা আমরা কিভাবে ইমপ্রুভ করব? ওকে, আর কেউ? আমি ভাই সবার শেষে প্রশ্ন করব। ওকে ভাই, আচ্ছা, দুইটাতেই আমি আসতেছি। আপকামিং স্লাইড আসলে সলভ করে দিবে। সো আমি এইখানে তাহলে অ্যান্সার করতেছি না, কারণ এটা আসলে আপকামিং স্লাইড গুলো কি কভার করে ফেলবো। সো এই জন্য আমি দুইটা লিস্ট ডাউন করে রাখলাম, বাট ওই স্লাইডের মধ্যে আমি আসলে আপনাকে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো হাউ অ্যান্ড হোয়ার টু পাবলিশ আ পোর্টফোলিও। আচ্ছা, এই পার্টটার জন্য আমি একটু স্কিপ করি। এইটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চাবো। সো এটাকে আমরা স্কিপ করে আমরা একটু সামনে যাই। হাউ টু প্রেজেন্ট মাই ওয়ার্ক। ওই যে ভাই কোশ্চেন করলেন যে আমি আসলে কেমনে জিনিসটাকে স্টোরি টেল করবো, হ্যাঁ, এবং একসাথে আরেকজন জিজ্ঞেস করলেন যে ইমপ্রুভ কেমনে করতে পারি। যে ইমপ্রুভ বলতে আসলে আমরা যে ইমপ্রুভটা করছি ওইটা আসলে অ্যাকুরেট হয়েছে কিনা, হ্যাঁ, এটা একটা জিনিস। দেখেন, দ্য ম্যাজিক অফ স্টোরি টেলিং, দিস ইজ অল ইউ নিড। স্টোরি টেলিং এমন একটা জিনিস যে আপনি গরুরও বিক্রি করে ফেলতে পারবেন যদি আপনি প্রপারলি স্টোরি টেল করতে পারেন। এখন স্বাভাবিকভাবেই এই জিনিসটা বাই বর্ন না, এটা আপনাকে শিখতে হবে। কিভাবে শিখবেন? এটার জন্য আপনাকে রকেট সায়েন্স শেখার দরকার নেই, এটার জন্য আপনাকে ইংলিশে মাস্টার হওয়ার দরকার নেই। আপনার শুধু শিখতে হবে আপনাকে কোথায় ট্রিগার করতে হবে। 2024 সালে এসে এই জিনিসটা অনেক ইজি ফর এভরিওয়ান। যেমন ধরেন আপনাকে এখন এখান থেকে কাউকে নিয়ে যদি একটা মাহফিলের স্টেজে বসাই দেওয়া হয়, আই এম শিওর প্রিটি মাচ যে আপনারা যে কোনো মাহফিল করে আসতে পারবেন। কি করবেন জানেন? জাস্ট কি হচ্ছে, 2-4 জনের হচ্ছে মানে একটু বদনাম বলবেন, দেখবেন মাহফিল শেষ। হ্যাঁ, দ্য রিয়েলিটি আই এম জাস্ট টকিং, হ্যাঁ, যে সবার কথা বলতেছি না, যে আমি জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল যে মানুষ আসলে ওইখানে ট্রিগার হয়। হ্যাঁ, আপনি টিকটকে ক্রিঞ্জ ভিডিও আপলোড করবেন, দেখবেন সবাই ট্রিগার হয়ে গেছে। হ্যাঁ, ট্রিগার হচ্ছে মানে কি আপনার সাথে এঙ্গেজমেন্ট বাড়তেছে। সেম জিনিস আপনি যখন আমার সাথে কথা বলবেন, ইউ উইল ট্রাই টু ফিগার আউট যে নোমান ভাই আসলে কি পছন্দ করে। আপনি খুলনা নিয়ে কথা বললে আমি যতক্ষণই আহ মানে মনোযোগ দিয়ে কথা শুনবো, আপনি যদি বরিশাল ওয়ার্ডটা 2-3 বার উচ্চারণ করেন, দেখবেন আমি আরো বেশি মনোযোগ দিয়ে কথা শুনবো, কারণ আমি বরিশালের ছেলে। সো এই জিনিসটাই হচ্ছে আপনার পোর্টফোলিওর মধ্যে বোঝাইতে হবে যে আপনি আসলে কি জিনিস হচ্ছে আপনার ক্লায়েন্টকে ট্রিগার করতেছে। এই ট্রিগারিং ওয়ার্ড খোঁজার জন্য আপনাকে কিছু টাইম অবশ্যই স্পেন্ড করতে হবে। আপনাকে ক্লায়েন্টের ভাষা বুঝতে হবে, আপনার লিঙ্কডইনে 2 সাইডে ক্লায়েন্টের স্টোরি বুঝতে হবে, তারা কি নিয়ে কথা বলতেছে। দেন পরবর্তীর কাজ হচ্ছে ওই জিনিসটি আপনাকে বারবার রিপিট করা। যখন আপনি জিনিসটা রিপিট করবেন তখন আপনার ক্লায়েন্ট জিনিসটা চোখে পড়বে, এবং তখনই দেখবেন যে আপনি কি বানাইছেন তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লায়েন্ট খুশি হয়ে যাচ্ছে, কারণ আপনি এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন। যেমন এই মুহূর্তে যদি কথা বলি যে আপনি যাই করেন না কেন, দেখবেন এআই ইজ আ কমন ওয়ার্ড সব কাজের মধ্যে। কি একটা সার্চ করছে, দেখবেন এআই। কি একটা ইমেজ বিল্ডিং বানাইছে, দেখবেন এআই। কি একটা রিপোর্ট জেনারেশন টুল বানাইছে, দেখবেন এআই। কি একটা স্যাস টুল বানাইছে, দেখবেন এআই। কেন এআই সবাইকে ফেলে এআই দিচ্ছে? না, দিচ্ছে না, বা 2-1 দিলেও জাস্ট ওপেন এআই একটা এপিআই কিনে বসাই দিচ্ছে। লাভ কি? লাভ হচ্ছে সেল করা সহজ, কারণ সবাই এখন এআই এর প্রতি অনেক বেশি বায়াসড। ওকে, সো what makes a project stand out? হ্যাঁ, স্টোরি টেলিং। ইমেজিন ইউ আর টেলিং আ ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্রজেক্ট। এখন হয় না যে আমাদের আমাদের পার্সোনাল লাইফে অনেক ঘটনা ঘটে, যে আমাদের পরবর্তী দিন আমরা যখন বন্ধুদের সাথে বলতে যাই, তখন দেখবেন কি ওই এক্সাক্ট ঘটনাকে একটু টুইস্ট করি, 20% টুইস্ট করি। করে কি করি, বন্ধু কোন কোন জায়গায় ট্রিগার হবে ঠিক অতটুকু পয়েন্ট গুলোকে আমরা এমফাসাইজ করি। যে পয়েন্ট গুলার লাইক নিরস, ওইগুলোকে আমরা রিমুভ করে দেই, যাতে বন্ধুকে আরো বেশি মজা সহকারে বলতে পারি, সে আরো ইন্টারেস্ট সহ আমার স্টোরিটা শোনে। রাইট, দিস ইজ আ ডেইলি থিং ইউ গাইজ ডু, রাইট? এই জিনিসটি আপনার ডিজাইনের মধ্যে নিয়ে আসেন। হোয়াট ওয়াজ দ্য প্রবলেম?
প্রবলেম জিনিসটা এরকম না যে ইউজার আসলে লগ ইন করতে অনেক সমস্যা ফেস করতেছিল। প্রবলেম কি? প্রবলেম হচ্ছে দ্য কোম্পানি আইডেন্টিফাইড যে 100 জনের মধ্যে 20 জন ইউজার সাইন আপ করতেছে, বাকি 80 জন ইউজার সাইন আপ করতে পারতেছে না। আই ট্রাই টু সলভ দ্য প্রবলেম যে আমি ওই 100 জনের থেকে 20 জন থেকে ওটাকে আমি 50 জনে নিয়ে যাব। দেখেন এই যে ডেটাগুলো আপনি দিচ্ছেন, হ্যাঁ, কোম্পানি ওয়াজ ফেসিং প্রবলেম, তার মানে কি আপনি কোম্পানির প্রবলেম সলভ নিয়ে কাজ করতেছেন। 20% মাত্র কনভার্সন রেট ছিল, আমি এটাকে 50% কনভার্ট করার চেষ্টা করছি, 40% পর্যন্ত করতে পারছি। এই ডেটাগুলো হচ্ছে আপনার ট্রাস্ট, এই ডেটাগুলো হচ্ছে আপনার কি বলে যে সেলিং ওয়ার্ড, হ্যাঁ, যে আপনি নিজে সেল করতেছেন। অ্যাপেল দেখবেন যখন কোনো একটা জিনিস লঞ্চ করে, এত ট্রিলিয়ন ট্রানজিস্টর, এত বিলিয়ন, এইটা এত ট্রিলিয়ন, মানে বিলিয়ন ছাড়া কোনো কথা নাই ওদের। হ্যাঁ, এটা একটা সেলিং পলিসি, আপনার ব্রেইন গট হুকড, হ্যাঁ, গেটস হুকড যে এটা কেনার জন্য। এইখানে জিনিসটা এরকম যে আপনার কথা বলার জিনিসটাকে চেঞ্জ করে ফেলতে হবে। সেম জিনিসটাই বলবেন, বাট ওই যে ট্রিগারিং ওয়ার্ড গুলা, ট্রিগারিং এলিমেন্ট গুলো আপনাকে রাখতে হবে। 100 জনে 20 জন কিনতেছে বলার থেকে 20% রিটেনশন রেট থেকে আমি 50% রিটেনশন রেটে নিয়ে যাচ্ছি। জিনিসটা দেখেন কতখানি ট্রিগারিং। আপনার ইউজার এসে ভাই 5 জন, এর মধ্যে একজন ধরেন নিয়মিত কেনাকাটা করতে আসে, বাকি 4 জন আসে না, আপনি 2 জনকে করতে পারছেন। এখন আপনি এটা বলবেন না যে আমি 5 জনের মধ্যে 2 জন করতে পারছি, আপনি বলবেন কি আমি রিটেনশন রেট 200% বাড়াই দিছি। দিস ইজ দ্য পাওয়ার অফ স্টোরি টেলিং। হ্যাঁ, যে আপনি কিভাবে বলতেছেন, জিনিসটাকে বড় করে বলা। হ্যাঁ, ইটস নট লাই, ইটস নট ওয়ে, ইটস অ্যাবাউট ওয়ে অফ টেলিং। হ্যাঁ, যে এমফাসাইজড করে বা একটু স্ট্রং ভাবে বলা। এন্ড হাউ ডিড ইউ থিঙ্ক অফ দ্য সলিউশন, আপনি কিভাবে সলিউশনটা পাইছেন। আমি 2 জন ইউজারের সাথে কথা বলছি, আমি 2 জন কম্পিটিটরকে তাকাই দেখছি তারা কিভাবে কাজ করতেছে, আমি 10টা কেস স্টাডি দেখছি, একটা রিসার্চ পেপার পড়ছি, আমি 2টা সার্ভে চালাইছি, আমি নিজেও কিছু চিন্তা ভাবনা করছি, ব্রেনস্টর্মিং করছি, করে সলিউশন পাইছি। তাহলে হোয়াট স্টেপস ডিড ইউ টেক টু গেট, হ্যাঁ আমি 100টা ডেটা পাইছি, এর মধ্যে আমার কাছে 4টা জিনিস মনে হয়েছে ভ্যালিড বা আমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দিবে, ওইগুলো নিয়ে আমি কাজ করছি। অ্যান্ড টেক ইউর অডিয়েন্স অন দ্য জার্নি অ্যান্ড দে উইল রিমেম্বার ইউ। হ্যাঁ, যে আপনি ওই অডিয়েন্সকে হচ্ছে কি বলে, এটা জাস্ট 2টা আছে, যে একটা হচ্ছে আপনি যখন কাজ করতেছেন তখন আপনি রিয়েল অডিয়েন্সকে কানেক্ট করতে পারেন। যেমন ধরেন আপনি সিটি ব্যাংকের অ্যাপটা রিডিজাইন করলেন, বা আরো যদি ভালোভাবে বলি, ইউ লুক ফর অডিয়েন্স অ্যারাউন্ড ইউর সেলফ। আপনার বন্ধু বান্ধব আছে, আপনার বাসায় ফ্যামিলি মেম্বার আছে, আপনি আপনার বাবাকে জিজ্ঞাসা করেন যে তুমি তো প্রত্যেক মাসে একবার হলে এটিএম বুথ থেকে টাকা উঠাও, এটিএম বুথ থেকে টাকা উঠানোর সব থেকে বিরক্তিকর স্টেপ গুলো তোমার কাছে কি কি বলো। আপনি পরের দিন সেই জিনিসটাকে রিজলভ করার ট্রাই করেন। দেন আপনি একটা প্রোটোটাইপ নিয়ে আপনার বাবার কাছে যান যে আমি এটা করছি, তুমি এখানে একটু টাকা উঠানোর মতো সেম স্টেপ গুলো রান করো তো, দেখো তোমার কাছে কেমন মনে হয়। আপনি ফোনে নিয়ে যান, দেখেন তার কি বলে, তার ইমোশন কি, তার এক্সপ্রেশন কি, সে আগের থেকে একটু হ্যাপি কিনা, যে হ্যাঁ তুমি তো অনেক ভালোভাবে ডিজাইন করছো। ইউ মেক দ্য ইউজার হ্যাপি। এবং সেই জিনিসগুলোকে আপনি আপনার স্টোরিতে লেখেন যে হ্যাঁ দিস ইজ দ্য রেজাল্ট, আমি শুরুতে এরকম একটা টেস্ট করছিলাম, তার এখানে 50% হচ্ছে পুরো জার্নির মধ্যে সেই 50% আমি আনহ্যাপি ছিল বা প্যাথেটিক মনে হয়েছে, এখন সে 100% হ্যাপি। আমি 10 জন ফ্রেন্ডের সাথে কথা বলছি, ইউ ডোন্ট টেল আবাউট ফ্রেন্ড, ইউ টেল আবাউট দ্য অডিয়েন্স। আমি 10 জন ইউজারের সাথে কথা বলছি, 10 জনের মধ্যে 8 জন আমাকে 16টা প্রবলেমের কথা বলছে, আমি 12টা প্রবলেম সলভ করছি, দেন আমি তাদের কাছে গেছি, দে আর হ্যাপি। এই যে কথা বলার জিনিসটা, হ্যাঁ, আপনি অডিয়েন্সকে কানেক্ট করছেন, তখন কি হয়, জিনিসটা বেশি রিয়েলিস্টিক হয়। এবং যখন আপনি অডিয়েন্সের কথা বলতেছেন, তখন আমি যখন আপনার স্টোরিটা পড়তেছি, আমি ফিল করি যে না, দিস ইজ আ রিয়েল থিং, দিস ইজ নট আ কনসেপ্ট থিং, দিস ইজ নট আ ডামি থিং। তখনই আপনার ওই স্টোরি টেলিংটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে যায়। কারণ যে ভাই বললেন না ভাই প্রবলেমটাকে আইডেন্টিফাই করবো কেমনে, ওই যে বললাম আপনি লুক অ্যারাউন্ড, আপনি আশেপাশে তাকান, আপনি নিজে যে জিনিসটা নিয়মিত নিয়ে ডিল করেন, সেখানেও তো আপনি 10টা প্রবলেম ফেস করেন, সেই প্রবলেমগুলোকে আপনি লিস্ট ডাউন করেন। লিস্ট ডাউন করলে কি কাজ করা শুরু করবেন না, লিস্ট ডাউন করে আপনি আরো একটা মানুষের কাছে গিয়ে ভ্যালিডেট করার চেষ্টা করেন যে আপনিও কি একই জিনিস ফেস করতেছেন, ইয়েস অর নো। যদি অ্যান্সারটা ইয়েস হয়, হয়তো আপনার সাথে সবগুলো সেই হ্যাঁ বলবে না, তাহলে যে কটা হ্যাঁ বলবে সেইগুলোকে আপনি কনফার্মেশন নেন, দেন সেগুলো নিয়ে কাজ করেন। তাহলে তো আপনার মধ্যে কোনো থাকে না, ইনসিকিউরিটি থাকে না যে ইজ দিস আ রিয়েল প্রবলেম অর নট। এবং আপনি যত বেশি অডিয়েন্সের কাছে যেতে পারবেন, তত বেশি আপনি ভ্যালিডেট করতে পারবেন। আরো 2টা নতুন প্রবলেমও চলে আসতে পারে। আপনাকে ওয়ার্ল্ড ক্লাস কোনো প্রজেক্ট নিয়ে কাজ করার দরকার নেই,
ইনফ্যাক্ট আপনাকে সিডি ব্যাংকের রিয়েল ইউজারের কাছে যাওয়ার দরকার নাই। রিয়েল ইউজার বলতে র্যান্ডম ইউজার, যেখান থেকে আপনি কোয়ালিটিফুল কোশ্চেন আনসার পাবেন। আপনি বায়াসড কোশ্চেন আনসারই পান, বাট ইটস অলসো লাইক কিছু না থাকার থেকে কিছু ডেটা থাকা ভালো, যেটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডস থেকে আসতেছে, যেটা আপনাকে হেল্প করতেছে প্রবলেম আইডেন্টিফাই করে কাজ করার জন্য। ওকে, নেক্সট থিং হচ্ছে যে এইটা যদি আপনি করে ফেলেন, যে আপনার কাছে লিস্ট আছে, আপনি কি করবেন জানেন, এবং আপনি মোটামুটি কাজ করা শুরু করতেছেন, নেক্সট স্টেপ হচ্ছে কমন চ্যালেঞ্জেস এটা করার সময় মানুষজন ফেস করে। ফার্স্ট স্টেপটা নয়, যেটা নিয়ে এখন কথা বলতেছিলাম, যে কিছু না থাকার থেকে কিছু থাকা ভালো। আপনাকে পারফেক্ট হইতে হবে না, বাট অ্যাটলিস্ট কিছু থাকুক। সেকেন্ড হচ্ছে ল্যাক অফ গাইডেন্স। ওই যে করার সময় আমরা ফিল করি যে আমি আসলে রাইট ওয়েতে আগাচ্ছি কিনা, এটা আসলে একটা প্রবলেম কিনা। ইউ ফাইন্ড আ মেন্টর। মেন্টরের ভাই আমাদের কমিউনিটিতে অভাব নেই। তো সমস্যাটা হচ্ছে মেন্টিদের মধ্যে। যখনই কেউ এসে নোমান ভাইকে বলে, নোমান ভাই হেল্প মি টু বিল্ড আ পোর্টফোলিও, তারা ধরেই নেয় নোমান ভাই এখন প্রত্যেক সেকেন্ডে খালি চ্যাটজিপিটি কমান্ড দেবে যে তুমি এখন এইটা করো, তুমি এখন এইটা করো, তুমি এখন এটা করো। কোনো মেন্টরের ভাই এই সময়টাই নাই, এবং মেন্টরের মেন্টর ট্যাগও থাকার দরকার নেই। ইফ হি ইজ ওয়ার্কিং গুড, হি ক্যান বি ইয়োর মেন্টর, এনিওয়ান ক্যান বি ইয়োর মেন্টর, রাইট? আপনার কাজ হচ্ছে আপনি কাজ রেডি করবেন, তার থেকে সময় নেবেন, তার সাথে বসবেন, তার থেকে ফিডব্যাক চাবেন। কোনো কেউ আপনাকে আগে গিয়ে বলবে না যে তুমি এটা করো, এটা করো, এটা করো। ইনস্টেড আপনি করবেন, আপনি ভুল করবেন, সে বলে দিবে এটা এই ওয়েতে নাকি এই ওয়েতে যাও, আপনি আবার আসবেন। সময় 3 মাস লাগুক, 6 মাস লাগুক, বাট ওই একটা প্রজেক্টই আপনাকে সমস্ত ভুলগুলা সলভ করে দেবে। পরবর্তীতে আপনাকে এত ঘন ঘন মেন্টরের কাছে যাইতে হবে না। দেন আপনি সেম জিনিসগুলো নিয়ে আপনার ওই যে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কাছে যান, তাদের থেকেও ফিডব্যাক এক্সপেক্ট করেন। তখন দেখবেন যে ওইখানে আপনি অনেক কিছু কনফার্ম করে ফেলতে পারতেছেন, কোন জিনিসগুলো ভুল হইতেছে, যেটা তারা এক্সপেক্ট করতেছে না, সেগুলোকে এলিমিনেট করে দিতে পারতেছেন। এবং লাস্টলি যেটা হয় যে আমরা খুব কম্পেয়ার করি, যখনই দেখি যে না আমার আশেপাশের মানুষ অনেক ভালো একটা পোর্টফোলিও প্রজেক্ট দিছে, আমি বলি আরে ভাই আমি দূর, আমি কি করতেছি, ওর পোর্টফোলিও কত সুন্দর, মানুষ ওরা রেখে কি আমারটা দেখবে? দিস ইজ অলসো রং। কেন রং? ধরেন সে একটা হেলথ কেয়ারের প্রজেক্ট আপলোড করছে, আপনি কাজ করতেছেন ফুড ডেলিভারি। এখন এমন তো হইতে পারে যে নেক্সট দিন যে একটা কাজ মানে একটা ক্লায়েন্ট আসতেছে, তার দরকার ফুড ডেলিভারি, আপনার ওই হেলথ কেয়ার প্রজেক্ট লাগবে না, সে তার না দিয়ে আপনাকেই দিবে, সেটার চান্স অনেক বেশি, রাইট? অথবা সে যে হয়তো স্টোরি টেল করছে, সে হয়তো ওই একই ক্লায়েন্টকে ট্রিগার করতে পারে না, আপনার স্টোরি টেলিং হয়তো ট্রিগার করতে পারে। সো নেভার নেভার গেট স্টপ ইজ বিকজ অফ ইউর ফিয়ার যে আমি আসলে কি করতেছি। ইনস্টেড ট্রাই টু ইমপ্রুভ ইট বাই গোয়িং টু ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বাই মিটিং আ মেন্টর অর এনি কমিউনিটি পার্সন যে ভালো কাজ করতেছে, and try to get the feedback from them. আচ্ছা, হ্যান্ড রেজ করছে কেউ একজন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমার একটা কোশ্চেন ছিল যে যে কোনো একটা প্রবলেম হয়তো আমরা সলভ করার পর ইউজারের যে রিটেনশন রেটটা যে ইনক্রিজ হইতেছে, যদি কিনা আমরা কোনো রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি না, একটা রিয়েল ডাটাটা পাচ্ছি না, তো এখানে আমরা এই জিনিসটাকে আমরা কিভাবে আসলে মেজার করে, মানে উইথাউট রিয়েল প্রোডাক্ট ছাড়া আমরা যখন প্র্যাকটিস করতেছি, করার সময় এটা কিভাবে মেজার রেটটা আমরা হচ্ছে আমাদের ইসে দেখাবো আর কি। ওকে ভাই, এখন রিটেনশন রেট তো আসলে ডামি প্রজেক্টে থাকবে না, কারণ রিটেনশন কখন, যখন সেটা এক্সিস্টিং কাস্টমার বা এক্সিস্টিং ইউজার, রাইট? তো ডামি প্রজেক্টে কোনো এক্সিস্টিং ইউজার নাই, সেখানে তো আসলে রিটেনশন রেট নাই। সেইখানে আপনি যে জিনিসগুলো পসিবল, যেমন হচ্ছে ধরেন এমপ্যাথি ম্যাপিং হইতে পারে, যে আগে 10টা অ্যাকশন পারফর্ম করা লাগতো, ধরেন সাইন আপ করতে গেলে 10টা ক্লিক করা লাগতো, 10টা ক্লিকে কার ইমোশন কেমন, এটাকে আপনি কতখানি হ্যাপি পয়েন্টে কনভার্ট করতে পারতেছেন, দ্যাট ক্যান বি এ ওয়ে। এটা হইতে পারে যে আগে সাইন আপ করতে 10টা স্টেপ প্রেস করা লাগতো, আপনার স্টেপে মাত্র 3টা স্টেপ করা লাগে, তার মানে কি আপনি প্রসেসটাকে 70% ফাস্টার করলেন। জিনিসগুলোকে এইভাবে করতে হবে, যে ডেটাটা নাই সেটা তো নাই, যেটা আছে ওইটাকে আমাকে তুলে ধরতে হবে। ক্লিয়ার ভাই? জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা থিওরিটিক্যালি অনেক কিছু জানলাম যে কি করব না করব, এখন হচ্ছে আমার পোর্টফোলিওটা হোস্ট কই করব। পোর্টফোলিও হোস্ট করার আমার কাছে প্রেফার্ড ওয়ে হচ্ছে আপনাদের জন্য, নট ফর এভরিওয়ান, লাইক যারা ভালো কাজ করতেছে তাদের পার্সোনাল পোর্টফোলিও থাকতে পারে, পার্সোনাল ডোমেইন থাকতে পারে, কিন্তু যারা
একদম আপনাদের মতো আছে তারা আসলে কি করবে? তাদের জন্য জাস্ট ২ টা না, আমি বলব ৩ টা সমাধান। প্রথম সমাধান হচ্ছে ড্রিবল বিহেভিয়ার হচ্ছে মাস্ট, থাকতেই হবে। কেন থাকতে হবে? আপনি কোনদিন যদি মাছ ধরার কথা চিন্তা করেন, আপনি কোনদিন এটা চিন্তা করবেন না যে কোন একটা স্পেসিফিক মানুষের বাড়িতে আপনি মাছ ধরতে যাবেন। কেন চিন্তা করবেন না? কারণ সেই মানুষটাকে আপনি জানেনই না যে ওই বাড়ির মানুষের পুকুরে মাছ আছে। ইনস্টেড আপনি চিন্তা করবেন আমি নদীতে যাবো, আমি সাগরে যাবো, অথবা এমন একটা কমন লেক, যে লেকে সবাই মাছ ধরে। ক্লায়েন্ট থিংক অফ দ্য সেম ওয়ে, যে আমি যখন কাজ ধরতে যাব, সরি, আমি যখন ডিজাইনার খুঁজতে যাবো, আমি ড্রিবেলে যাবো, বিহান্সে যাবো, লিঙ্কডইনে যাবো। আমি ওই পার্সোনাল নোমান.ডিজাইনে যাবো না, কারণ আমি তো জানি না ভাই নোমান.ডিজাইন এক্সিস্ট। তাইলে পার্সোনাল পোর্টফোলিও হেল্প আমাকে কোথায় করবে? পার্সোনাল পোর্টফোলিও হেল্প করবে ওইখান থেকে আপনি তাকে কল টু অ্যাকশনের মাধ্যমে কনভার্ট করবেন। আপনার প্রথম দায়িত্ব থাকবে ড্রিবল থেকে তাকে বের করে আপনার পোর্টফোলিওতে নিয়ে আসা। ওই যে এক ভাই বললো না যে হারাই যেতে পারে অন্য ক্লায়েন্ট, অন্য ডিজাইনারদের সাথে, ওই জিনিসটাকে সুযোগ দিবেন না। যখনই তার আপনার প্রজেক্ট ওপেন করতেছে, নিচে বড় করে একটা কল টু অ্যাকশন দিবেন, ফাইন্ড মাই অল প্রজেক্টস হিয়ার, এরকম কিছু একটা। তখন সে ক্লিক করে আপনার ডোমেনে চলে গেল, ড্রিবল সে ভুলে গেল, আপনার কাজ দেখে সে যদি কনভিন্স হয়, 50% কনভিন্স হলে আপনাকে একটা নক দিবে, হাই, আর ইউ অ্যাভেলেবল ফর আ কুইক চ্যাট। ওকে, এখন ধরেন এটা প্রথম ওয়ে বললাম, ড্রিবল, বিহেন্স এবং লিঙ্কডইন। সেকেন্ডলি হচ্ছে, এখন আমার তো পার্সোনাল পোর্টফোলিও নাই, এখন আমি যদি বের করতে চাই, আমি আসলে কোথায় বের করে নিয়ে যাব? অথবা কেউ যদি আমার কাছে একটা ডিজাইন লিঙ্ক চায়, অথবা আমি যদি আপওয়ার্কে বা কোনো মার্কেট প্লেসে অ্যাপ্লাই করি, সেইখানে অ্যাপ্লাই করতে গেলে আমি আসলে ড্রিবলের লিঙ্ক দিব কিনা? কারণ ড্রিবলের লিঙ্ক দিলে তো ওইখানে এসে আবার অন্য ডিজাইনার ডিজাইন দেখে ফেলতে পারে। তাহলে আমার একটা পার্সোনাল স্পেস লাগবে যেখানে আমি ক্লায়েন্টকে আটকে ফেলবো। ইটস অ্যাবাউট দ্য জাল। হ্যাঁ, জালের মধ্যে আমাকে আটকে ফেলতে হবে, বা একটা টানেলে ঢুকে ফেলতে হবে, যাতে আশেপাশে তাকাইতে না পারে। এইটার সব থেকে ইজিয়েস্ট সলিউশন আমি মনে করি সেটা হচ্ছে নোশন। ইউ বিল্ড আ নোশন পোর্টফোলিও। নোশন পোর্টফোলিও বিল্ড করতে আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে পারেন, নোশন শুড বি গুড ফর ইউ। হ্যাঁ, আপনি জাস্ট কোন একটা জায়গায় যাবেন, আপনি একটা আহ, একটা 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 পোর্টফোলিও, একটা পেজ ওপেন করবেন। এটা ধরেন নাম দিলেন আপনি হেলথ কেয়ার প্রজেক্ট। আচ্ছা, ধরেন এটা আমি নাম দিলাম হচ্ছে আমার মাই পোর্টফোলিও। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন তো না? জি ভাই, দেখতে পাচ্ছি। জি ভাইয়া। ইউ আপলোড অন অফ ইউর ফটো হিয়ার, যাতে এটা মনে হয় যে এটা আপনারই ফটো, আপনারই জিনিস। ইউ আপলোড কভার ফটো, আমরা লিঙ্কডইনে যেভাবে কভার ফটো আপলোড করি। দেন আপনি এখানে একটা গ্যালারি ওপেন করেন। এই গ্যালারির নাম দেন আমার মাই পোর্টফোলিও। এরপর আপনি পাশে অ্যাবাউট আস, নিচে অন্যান্য জিনিসপত্র দিতে পারেন। হ্যাঁ, কন্ট্যাক্ট আস, এইসব জিনিসপত্র দিতে পারেন। হ্যাঁ, স্ল্যাশ বাটন দিলে দেখবেন বাটন অ্যাড করতে পারবেন, বা এইসব জিনিসপত্র করতে পারবেন। এগুলো আপনি ইউটিউব টিউটোরিয়াল দেখলেও পারবেন। ওকে, সো এটা আপনার মতো করে আপনি সাজাবেন। একটা পোর্টফোলিওতে কি কি জিনিস থাকা দরকার, আপনি এখানে রেজিউমে আপলোড অ্যাকশন অ্যাড করতে পারেন, বা এইসব জিনিস অ্যাড করতে পারেন। মাই পোর্টফোলিও থেকে আপনি কয়েকটা জিনিস অ্যাড করেন। একটা অ্যাড করলেন, ধরেন একটা প্রজেক্ট নাম হচ্ছে ধরেন বায়োস, আপনি একটা কাজ করছেন, আপনি টেলিনর হেলথে কাজ করছেন, আপনি অ্যাডভোকেট ইগুতে কাজ করছেন। আপনার 3টা পোর্টফোলিও ডান। আপনি ঢুকবেন, তখন আপনার কাজ হচ্ছে you go to like Google and ask for free UI mockup. আপনি এইসব জায়গা থেকে খুঁজে ভালো ভালো UI mockup ডাউনলোড করবেন, ওই mockup আপনার ডিজাইনগুলো আপলোড করবেন, করে আপনার কাজ হচ্ছে এই জায়গাতে এই জিনিসগুলোকে বসায় দেওয়া। ইমেজ একদম প্রথমে ইমেজ থেকে শুরু করলেন, ইমেজগুলো বসাইলেন, ইমেজের মাঝখানে এখন আমরা স্টোরি বলা শুরু করেন। আপনি কি কি কাজ করছেন, স্টোরি কোথায় পাবেন? স্টোরি পাবেন প্রথমত আপনার নিজের তো স্টোরি আছেই, সেই স্টোরিটাকে আপনি কোন একটা জায়গায় ছোট করে লিখলেন। এখন সেটা তো ধরেন অত ভালো হবে না, কারণ আপনি ইউ আর নট আ কপি রাইটার। আপনি চ্যাটজিপিটিতে যাবেন, কি আপনার স্টোরিটা বলবেন আমার কেস স্টাডির জন্য এই জিনিসটাকে সুন্দর করে তুমি লিখে দাও। কিভাবে লিখবেন, কোন ওয়েতে লিখবেন বলে দিবেন, দেখবেন সুন্দর করে সব লিখে দিবে।
ওইটাকে কপি পেস্ট করে এখানে বসাই দিবেন, আপনার কাজ শেষ। আপনার ওয়ার্ল্ড ক্লাস পোর্টফোলিওর মতো একদম ইন ডিটেইলে ইউজার স্টোরি এটা সেটা এত কিছু দরকার নাই। আপনি ঠিক যতটুকু কাজ করছেন ততটুকু এখানে নিয়ে আসেন। ধরেন আপনি কাজ করছেন হচ্ছে একটা জায়গাতে আপনি ধরেন কিছু জিনিসপত্র একত্রিত করে কাজ করছেন, ইউজার ফ্লো করছেন, হাতে কলমে একটু ওয়ারফ্রেম করছেন। ট্রাস্ট মি ভাই, এগুলা কেউ একদম চোখ বুলিয়ে দেখেন না। তারা বোঝার চেষ্টা করে আপনি স্টেপ গুলো ফলো করছেন কিনা, বা কিছু স্টেপ কিছু ডিটেল আপনি ফলো করছেন কিনা। আপনি জাস্ট এরকম ইউজার ফ্লো করছেন, আপনি একটা স্ক্রিনশট নিয়ে একটা স্ক্রিনশট এরকম ভাবে নিলেন, গিয়ে হচ্ছে ফ্ল্যাশ ইমেজ এখানে এসে আপনার যেটা ই করছেন আপলোড করে দেন, লিখে দিয়ে ইউজার ফ্লোতে কি করার চেষ্টা করছেন? আই ট্রাই to design a seamless user experience for my user flow. এখন এটাকে আপনি কি করবেন জানেন? এইটাকে আপনি চ্যাটজিপিটি গিয়ে বলবেন রাইট লাইক আ স্টোরি টেলিং, use this PRD for platform specs বা যে কোনো কিছু, যে এইটা এই পিআরডিটাকে হেল্প ইউজ করবেন, এই ডকটাকে ইউজ করবেন যে প্ল্যাটফর্মটাকে বোঝার জন্য। কারণ আপনি যদি বলেন যে কিসের স্টোরি টেলিং, ওটা আসলে বুঝবে না। এখন আপনার পরবর্তী কাজ হচ্ছে আপনার যে পিআরডি বা একটা রিকোয়ারমেন্ট তো আপনার কাছে আছে, রিকোয়ারমেন্ট না থাকলে সেটাও চ্যাটজিপিটি থেকে বানাই নেবেন। হ্যাঁ, তো ধরেন দিস ইজ দ্য স্পেসিফিকেশন, আপনি just এটাকে ধরেন ডাউনলোড করলো। আমি কিন্তু একদম শর্টকাটে বলে দিচ্ছি, এবং শর্টকাটই শুড বি ওয়ার্কস ফর ইউ গাইস। হ্যাঁ, যে আমি এখান থেকে পিডিএফ ডাউনলোড করলাম, তো দিস ইজ মাই স্পেসিফিকেশন, এটাকে আমি এখানে আপলোড করে দিলাম। দেখেন চ্যাটজিপিটি আমাকে এত হেল্প করে ফেলছে, ইউ ডোন্ট নিড টু লাইক ডু আ লট অফ থিং। আপনাকে সব কিছু লেখার দরকার নাই। সি ও তো ভাই অনেক কিছু লিখছে, কেপিএমএপি এগুলা। আমরা রাইট ইন শর্ট মাই টার্গেট অডিয়েন্স আর রাইট ইন শর্ট মাই গোলস আর স্টার্টআপস দেখেন, I designed a seamless user experience for Advocate to ensure every features align with the user need, blah blah blah. Then I started with the single command line. I tried to design a seamless user experience. একটা ধরাই দিছি, ও সুন্দর করে এটার সাথে ম্যাচ করে লিখে দিছি। আমি জাস্ট এটাকে কপি করে এখানে বসিয়ে দেবো, কাহিনী শেষ। এখন কেউ সাথে দেখতেছে একটা এখানে একটা সুন্দর একটা ইউজার ফ্লো আছে, দেন আই ট্রাই টু সলভ, যে আমি আসলে কি করার ট্রাই করছি। হ্যাঁ, যে টেইলরড অ্যাডভোকেট ম্যাচিং এন্ড সিকিউর ইনটুইটিভ কমিউনিকেশন করার ব্লা ব্লা, মানে এত কিছু কেউ পড়ে দেখবে না, বাট হি উইল গেট কনভিন্স, হ্যাঁ না, হি ট্রাই টু ডু সামথিং গুড। দেন আপনি ওয়ারফ্রেম নিয়ে কথা বলেন, দেন আপনি ভিজুয়াল ডিজাইন নিয়ে কথা বলেন, এবং ভালো কিছু মকআপ দেন। আপনার একটা প্রজেক্ট শেষ। এরকম করে 3টা প্রজেক্ট অ্যাপ্লাই করেন, দেন এই মাই পোর্টফোলিওটাকে শেয়ার করে পাবলিশ করে লিঙ্কটা পাঠিয়ে দেন। কেউ একজন যখন দেখবে যে একজন লোক অ্যাপ্লাই করছে, সবাই রিবেল বিহান্স থেকে অ্যাপ্লাই করছে, একজন নোশন থেকে অ্যাপ্লাই করছে, দিস ইজ ডিফারেন্ট, ঠিক আছে আমি প্রোফাইলটাকে দেখে আসি, দেখবেন আপনার ইন্টারভিউ কল বা ক্লায়েন্ট নক পাওয়ার চান্স অনেক বেড়ে গেছে। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দেন, আমি একটু আমার চার্জারটা লাগাই, আমার বন্ধ হয়ে যাবে এনিটাইম।
আচ্ছা, এই ফাঁকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে তাহলে তারা নিজেরা নোট করে নিতে পারেন। হ্যাঁ, এটাও একটা বিষয়। সবাই নোট করে নিতে পারেন। আমার কিছু প্রশ্ন অলরেডি প্রিন্টেড করা আছে। ভাইয়া অনেক কিছুই কভার করে ফেলছে এর মধ্যে। সো আফটার দ্যাট আমি সেই কোয়েশ্চেন গুলো থ্রু করব। দেন যারা এতক্ষণ ধরে হচ্ছে সেশনটা দেখছেন, শুনছেন, জানছেন, একটা জিনিসই সবসময় বলবো যে কোনো সেশনে বা কোনো ওয়ার্কশপ বা যেকোনো মানে কোথাও যান না কেন, সাথে একটা নোট রাখার চেষ্টা করবেন। আই নো পরবর্তীতে এটা খুঁজে পাওয়া যায় না বা করা যায় না। ইভেন ইউ ক্যান ইউজ ইউর ফোন। আ তো এই জিনিসগুলো হচ্ছে বেটার হেল্প করবে। ইটস নট লাইক দেখেন আপনি আপনার লাইফের অ্যারাউন্ড 1 আওয়ার প্লাস টাইম আপনি হচ্ছে এখানে স্পেন্ড করে ফেলছেন। সো টাইম ইজ মানি, ভ্যালু, এভরিথিং। সো সেটাকে কি করে ইউটিলাইজ করবেন সেটা টোটালি আপ টু ইউ। আর নোমান ভাই এখানে যেটা আসছে আ হেল্প করতে আসছে। তার এক্সপেরিয়েন্স, তার আ যেই পেইন পয়েন্ট গুলা ছিল বা যেখান থেকে সে ওভারকাম করছে সেই জিনিসগুলো কিন্তু সে বিনা দ্বিধায় শেয়ার করছে। আমাদের কিন্তু পেনি অ্যামাউন্ট অফ মানিও কিন্তু আমাদেরকে স্পেন্ড করতে হচ্ছে না ফর দ্যাট। সো সেই রেসপেক্ট এর জায়গা থেকে যদি বাংলাদেশের কমিউনিটি থেকে বেটার কিছু বের হয়, বেটার কিছু আসে, সো এন্ড অফ দ্যা ডে কিন্তু ভাইয়া গুড ফিল করবে, রাইট? যে না আমি আ কিছু সময় দিয়েছি, কারো ক্যারিয়ারে একটা বুস্ট এসেছে অ্যান্ড ট্রাস্ট মি অর নট, সে কখনো চাইবে না যে আপনি তাকে মেসেজ দিয়ে বলেন, "ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই ব্লা, 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 ব্লা।" বাট সে যদি গ্রোথ দেখে তাহলে তার মনের মধ্যে থেকে এমনিতে একটা দোয়া আপনাদের জন্য আসবে। ট্রাস্ট মি অর নট। সামটাইমস আ মেসেজ আমরা দেই বা মেসেজ আমরা সেন্ড করি। অনেক সময় সেটার রেসপন্স আসে না। আমরা অনেকটা ইগোইস্টিক একটা ফিল আমাদের মধ্যে কাজ করে। বাট আমি রিকোয়েস্ট করব এই জিনিসগুলো এভয়েড করেন। অ্যান্ড কিপ ফোকাস অন ডিজাইন বিকজ ডিজাইন ট্রেন্ড গুলো চেঞ্জ হচ্ছে, ইন্ডাস্ট্রি গুলো চেঞ্জ হচ্ছে, টেকনোলজি অনেক বেশি চলে আসছে। সেগুলোর অ্যাডাপ্টেবিলিটির একটা বিষয় আছে। অ্যান্ড ইটস নট লাইক ভাই একটা কথা বলেছিল যে মেন্টরের একটা বিষয় বলেছিল। মেন্টর আপনাকে খাওয়াই দিবে না। মেন্টর যেটা করতে পারে, আপনার একটা তাড়া মেরে বসায় দিতে পারে যে, "তোর সারাদিন এখানে বসে থাকতে হবে। তুই বসে থাক।" সো মেন্টর জানে যে ওইখানে বসে থাকলে সেটার আউটকাম কি আসবে। বাট ইউ হ্যাভ টু ট্রাস্ট দেম। যাকেই আপনি চুজ করেন না কেন। সো দ্যাটস অল আই থিংক সরি টু ইন্টারাপ্ট নোমান ভাইয়া। আপনি কন্টিনিউ করতে পারেন। নো ওয়ারিস ভাই। ওকে, সো নোশনের একটা জিনিস শেয়ার করলাম। আর সেকেন্ড থিং হচ্ছে দ্য পিডিএফ পোর্টফোলিও। দিস ইজ অলসো আ ভেরি গুড থিং এবং পিডিএফ ইউজ করাটা একটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড। যে আপনি যদি বাইরের দেশে কোনো সময় কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করেন, লাইক ভার্সিটি অ্যাপ্লিকেশন বা এনিথিং, দেখবেন ওরা চাইবে সবকিছু একটা পিডিএফ পোর্টফোলিওতে আপলোড করার জন্য। যে আপনার যত সার্টিফিকেট আছে, ব্লা ব্লা, যত কিছু দরকার সবকিছু একটা পিডিএফ আপলোড করবেন। দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড থিং। এই জিনিসটা আমরা এখানে ফলো করতে পারি যে আপনি একটা পিডিএফ এর মধ্যে সবগুলো কাজ আপলোড করে দিতে পারেন। এবং পিডিএফ বানাতে অনেক বড় ডিল না। আপনি যদি ফিগমা পারেন, আপনি কমিউনিটিতে যান, গিয়ে আপনি পোর্টফোলিওকে সার্চ দেন, দেখবেন ইউ উইল গেট আ লট অফ ফ্রি রিসোর্সেস যেগুলো আপনি আসলে কাজে লাগাইতে পারবেন স্লাইডের মতো করে। হ্যাঁ, অথবা আপনি যদি হোম পেজ থেকে একটা নতুন স্লাইড ক্রিয়েট করেন, এখানেও দেখবেন আপনি পোর্টফোলিও লিখে সার্চ দিলে কিছু একটা আসার কথা। এই যে দেখেন, হ্যাঁ, ডিজাইন পোর্টফোলিও এগুলো ইউজ করে কিন্তু আপনারা পোর্টফোলিও বানায় ফেলতে পারেন। এবং এগুলোকে একটা জায়গাতে ৩টা বা ২টা প্রজেক্ট বা একটা প্রজেক্ট যা কিছু আছে না কেন, এটাকে একটা জায়গায় করে এইটাকেও আপনি পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে পারেন এট দ্য আর্লি স্টেজ। সো আমরা যদি একটু র্যাপ আপ করার ট্রাই করি, প্রথমত হচ্ছে আমরা কমন কিছু আশেপাশের কমন কিছু পপুলার অ্যাপ বা এই প্ল্যাটফর্ম গুলোকে খুঁজে বের করে সেগুলো ডিজাইন করতে পারি। যত নিশ হবে তত ভালো। যেমন ধরেন ফুড পান্ডার অ্যাপ যদি এখন আজকে 50 জন সবাই ডিজাইন করে, জিনিসটা ভালগার হয়ে যাবে। ইনস্টেড আপনি ট্রাই করেন যে কোন জিনিসটা নাই। হ্যাঁ, যেমন ধরেন একটা গ্যাপ আপনি খুঁজে বের করতে পারেন, একটা স্পেসিফিক প্রবলেম যেটা মানুষ রিয়ালি ইউজ করে বাট করে, এরকম একটা ভালো ডিমান্ড আছে, এটা খুঁজে বের করতে পারেন, সেগুলো নিয়ে কাজ করেন। দ্বিতীয় হচ্ছে মেন্টর খুঁজে বের করেন, সেগুলো নিয়ে করেন। আপনার যে ডিজাইন গুলো আছে সেগুলোকে আপনি কি করে ডিজাইন করার চেষ্টা করছেন সেগুলোকে এখানে এক্সপ্লোর করার ট্রাই করেন, এক্সপ্লেন করার ট্রাই করেন। একটা পোর্টফোলিও রাখেন অ্যাটলিস্ট যেটা স্টোরি টেলিং উইথ, বাকিগুলো আপনি একটু র্যান্ডম করতে পারেন যাতে অ্যাটলিস্ট পোর্টফোলিও একটু ভারী হয়। এবং এটা করে নোশনে আপলোড করেন বা পিডিএফ করেন এবং সেগুলোতে আপনি অ্যাপ্লাই করা শুরু করেন। আই বিলিভ যে আপনি আসলে ভালো কিছু করতে পারবেন। সো ইটস টাইম ফর কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন।
যাদের কোয়েশ্চেন আছে বা যারা কোনো নোট লিখে রাখছিলেন, ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ড এন্ড আই উইল টেক এভরি কোয়েশ্চেন ইউ হ্যাভ। আম ভাই আমি একটু ইন্টারাপ্ট করছি। আমি বেশ কিছু প্রশ্ন যেহেতু আমি রেডি করেছিলাম, আপনি যদি অ্যালাউ করেন তাহলে আমি প্রশ্নগুলো আপনার সাথে শেয়ার করতে পারি। আমার হয়তোবা এর মধ্যে অনেক সময় আপনি এই জিনিসগুলা বিভিন্নভাবে আপনি শেয়ার করেছেন বা বলেছেন। হয়তোবা আমি মিসও করে যেতে পারি। কারণ লং একটা ডিউরেশন হলে অনেক কিছু অনেক সময় আ আ মাথা থেকে চলে যায় বা হয়ে যায়। আ ব্যক্তিগত প্রজেক্ট বা রিডিজাইন এর গুরুত্ব কতখানি? দেখা যাচ্ছে আমি ব্যক্তিগত একটা প্রজেক্ট আমি করছি। আর দেখা যাচ্ছে যে আমি কোন একটা জিনিস রিডিজাইন করছি। সেটার গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? ব্যক্তিগত মানে কি ব্যক্তিগত অ্যাপ্রোচে? হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তিগত অ্যাপ্রোচ এ দেখা যাচ্ছে যে সাধারণত হয় না? যেমন ধরেন আমি যখন অনেকে আমার সাথে আ আ যেরকম ডিজাইন শেয়ার করে, "ভাইয়া এটার ফিডব্যাক দেন" উইথআউট এনি ক্লু অর সামথিং লাইক দ্যাট। অ্যান্ড হরহামেশাই দেখা যাচ্ছে যে আমি যা মন চাচ্ছে আমি সেটা ডিজাইন করে আমি হচ্ছে শেয়ার করে দিচ্ছি। আ সেইটার গুরুত্ব কতটুকু এবং আ আপনি যেটা শুরুতে একটা কথা বলেছিলেন যে কোনো একটা জায়গা ধরে আপনি কিন্তু শুরুতেই ওটা দিয়ে শুরু করেছিলেন। যে কোনো একটা জায়গা ধরে আপনি ফিনটেক ধরে আপনি যখন কাজগুলা করেছিলেন তখন হচ্ছে আপনি আস্তে, আস্তে আপনার ওইখানকার গ্রোথটা আসছিল। আপনি ক্লায়েন্ট পেয়েছিলেন বা বিষয়গুলো পেয়েছিলেন। সো কেউ যদি ব্যক্তিগত করতে চায় সেটাকে কোন অ্যাপ্রোচ এ করা তার জন্য বেটার? দেখা যাচ্ছে অনেক সময় হয় কি আমরা যখন ডিজাইন করি আমাদের মাথায় টনস অফ আইডিয়াস আসে, ব্রেইন ফেটে যায়। সো সেই জিনিসটাকে কতটুকু কন্ট্রোল করা যায় বা আ আ সেটাকে সেভ করা যায় করে কি করে ফোকাস করা যায়? এটা ছিল আমার কাছে আমার এত আচ্ছা। প্রশ্ন। সো দ্যা সো ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে একটা জায়গাতে লিস্ট ডাউন করার ট্রাই করব। যে আমার আসলে মাথায় কি, কি জিনিস আছে আমি আসলে আ চিন্তা করতেছি। ধরেন আমি ফুড হুম, হুম, পান্ডার ৫ টা প্রবলেম পাইছি যেটা সলভ করা যাইতে পারে। একটা প্রবলেম কি যেমন হুম, হুম, ধরেন আমি পাইছি যে আমি রেস্টুরেন্টে অর্ডার করতে গেলে আমি ধরেন এট আ টাইমে ২ টা খাবার খাইতে চাই। হুম, হুম, হ্যাঁ? যেমন ধরেন ওয়াফেল আর ফুচকা ২ টা একসাথে অর্ডার করতে চাই। এখন ২ টা কোন জায়গায় হুম, একসাথে হুম, বিক্রি করে না। এখন হুম, ২ জায়গায় আমি আলাদা অর্ডার করতে গেলে জিনিসটা আমার কাছে অনেক আ কি যে ২ বার আমার ডেলিভারি চার্জ দেয়া লাগবে, ২ টা মানুষের কাছ থেকে রিসিভ করতে হবে, একটা ঝামেলা। সো হোয়াট ইফ হুম, আমি হুম, একসাথে ২ টা অর্ডার করতে পারি। এখন হুম, বিজনেস লিমিটেশন আছে যে ২ রাইডার নিয়ে আসবে, সো এটা ঝামেলা। সো আমি একটা হুম, হুম, লিমিটেশন হুম, দিলাম হুম, যে না উইদিন ১ কিলোমিটারের মধ্যে যত রেস্টুরেন্ট আছে সবগুলোতে মাল্টিপল একসাথে অর্ডার করা যাবে। ধরেন একটা ফুড কোর্ট হুম, থেকে হুম, আপনি অর্ডার করবেন যেখানে একসাথে ২০ টা রেস্টুরেন্ট থাকতেই পারে। তো হুম, 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 দিস কুড বি আ সলিউশন রাইট টু ইওর প্রবলেম। হুম, সো হুম, হুম, এরকম করে আমি আসলে একটা লিস্ট ডাউন করতে পারি যে এই একটা নিয়ে আমি কাজ করতে চাই। আমি একটু প্রবলেম খুঁজে বের করার চেষ্টা করতেছি। আমার কাছে ২ টা প্রবলেম আছে। ফ্রেন্ডের থেকে ২ টা প্রবলেম শুনলাম। আরেকজনের থেকে একটা প্রবলেম শুনলাম। ৫ টা প্রবলেম আমি অর্থাৎ পাইছি। অর্থাৎ এখানে আমরা হচ্ছে কার্ড সর্টিং মেথডটা ইউজ করতে পারি, রাইট? যে কার্ড সর্টিং রাইট, মেথডটা ইউজ করলে রাইট। দেখা যাচ্ছে যে আমাদের একটা প্র্যাকটিসও হলো যে কিভাবে কার্ড সর্টিং করা, সেখান থেকে কি করে ফিল্টার আউট করা, কি করে আ জিনিসগুলো আরো বেটার ওয়েতে করা। ইজন্ট রাইট। দ্যাট এখন রাইট ভাই? ধরেন জিনিসটাকে আমি আসলে কেমনে পিআরডি তে কনভার্ট করব। কারণ আমি যখন ওই যে বললেন না যে নোয়ার এসে একটা ডিজাইন দেয়। ইনস্টেড আপনি যদি হুম, একটা পিআরডি ওটা রিকোয়ারমেন্ট লিস্ট ধরে দিতে পারেন যে ভাই দিস ওয়াজ দ্য রিকোয়ারমেন্ট এবং এটাতে আমি সলভ করার ট্রাই করছি। ইউ ক্যান হুম, 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 জেনারেট বাই ChatGPT। আপনি যখন এসে যদি বলেন যে I found a uh, I found a problem in Foodpanda that I cannot order multiple restaurant এটা order ভাই। at a time. So I want to redesign this concept. Help me to generate the পিআর ডিভাইস আর এস বা যেই বলে না কেন সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন প্রোডাক্ট দেখেন ও কিন্তু আমাকে পুরো জিনিসটা রেডি করে দিবে গোল কি হুম, সাকসেস হুম, হুম, মেট্রিক কি কি হলেই করবো ইউজার স্টোরি কি হুম, অ্যাজ এ হুম, ইউজার আমি আসলে কি চাচ্ছি যেভাবে হুম, করে হুম, আমরা কোম্পানিগুলোতে পাই আমাদের কিন্তু এই যে দেখেন অ্যাজ এ ইউজার এই যে ওয়ার্ডটা দিছে হ্যাঁ আমি হুম, যেটা হুম, যদি মানুষকে আমি লাইভ দেখাই হ্যাঁ ইফ আই গো টু মাই কোম্পানি থিং অ্যান্ড গো মাই ক্লিক আপ যেখানে আমাকে টাস্ক অ্যাসাইন করা হয় দেখেন আমি যদি ওপেন করি ইউ উইল সি এই যে অ্যাজ আ অ্যাডমিন ইউজার আই শুড অ্যাবল টু সি বিজনেস অ্যানালিটিক্স কেমনে দেখবো দিস ইজ দ্য থিং দেখেন চ্যাট জিপিটি মানে সেম জিনিসটাই দিয়েছে সো এটা হুম, কিন্তু হুম, এখন হুম, দামি হুম, থাকলো না এখন কেউ যদি হুম, আমাকে হুম, হুম, এই ডকুমেন্টটা পাঠাই বলে যে ভাই দিস ওয়াজ মাই রিকোয়ারমেন্ট আমি ডিজাইনটা করছি একটু দেখেন আমি দেখতে হুম, পাচ্ছি যে ভাই আমার ইউজার ডেমোগ্রাফি কি আমার সাকসেস মেট্রিক কি ছিল কি করতে হবে সেইভাবে এটা আমার জন্য অনেক ইজিয়ার হয়ে যায় কিন্তু হুম, 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 দেখেন বুঝতে একটা পেরেছি। সিঙ্গেল লাইন কমান্ডের মাধ্যমে আমি পুরো একটা পিআরডি রেডি করে ফেলছি এখন এটা নিয়ে আমি কিন্তু আগামী ৩ সপ্তাহ কাজ করতে পারি আমার একটা পোর্টফোলিও প্রজেক্ট হয়ে যাচ্ছে হুম, 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 বুঝতে পেরেছি। আম আর বেশি কিছু প্রশ্ন করব না ভাইয়া। ৩ টা ৪ টা প্রশ্ন করব যদি আপনি আমাকে একটু অ্যালাও করেন।
শিওর ভাই। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা হচ্ছে যে যদি কেউ বুঝতে না পারে যে কোন কাজটা পোর্টফোলিওতে রাখা উচিত, কারণ অনেক সময় দেখেছি যে আমরা র্যান্ডমলি ডিজাইন করি এবং শুধু দেখা যাচ্ছে বিহ্যান্স বা ড্রিবলে র্যান্ডমলি আমরা পোস্ট করতে থাকি। সো আমরা কি করে ফিগার ইট আউট করবো যে কোন জিনিসটা আসলে পোর্টফোলিওতে রাখা উচিত বা কোন জিনিসটা রাখা উচিত না অ্যাজ এ বিগিনার হিসাবে? ওকে, এটা আমি আগেও একবার বলছি যে আপনার আসলে 100 প্রজেক্ট থাকার দরকার নাই। হ্যাঁ, বাট আপনার এমন প্রজেক্ট থাকা দরকার যেটা আপনার ক্লায়েন্টকে ট্রিগার করবে। একটা প্রজেক্ট মোর দ্যান এনাফ যদি সেটা কোয়ালিটি প্রজেক্ট হয়। বাট আই প্রেফার অ্যাটলিস্ট 3টা প্রজেক্ট থাকা, নাহলে পোর্টফোলিও দেখতে খালি খালি লাগে। অনেকে এটাকে জাজ করে যে আপনি তুমি কি ডিজাইন করবে, তখন পোর্টফোলিও তো কোনো কাজই নাই, রাইট? তো একটা ভালো প্রোফাইল রাখেন, এটাকে আপনি ফিচার্ড হিসেবে দেখাবেন। হ্যাঁ, এবং এটা কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে যে ধরেন আমি এটা একটা যেহেতু কোশ্চেন করলাম দেখে, হ্যাঁ আমি রিজেনালি আমি একটা রিজনে কাজ করতেছি, দেখেন আমি এখানে বলছি এটা ফিচার্ড প্রজেক্ট। তো ফিচার প্রজেক্টটা কি হয় যে একটা বড় করে একটা প্রজেক্ট থাকে যেটাকে আপনি এমফাসাইজ করতেছি যে তুমি এইটাই দেখো। হ্যাঁ, 2 পয়েন্ট কত হবে। আচ্ছা, এই যে হ্যাঁ দেখেন এখানে আমি একটা বড় সেকশন রাখছি, এটা ফিচার প্রজেক্ট, বাকিগুলো ছোট 2টা করে রাখছি। হ্যাঁ, মানে এটা জাস্ট লেআউট আর কি। সো কি হয় যে তখন মানুষ এসে এইটাই আগে ওপেন করবে, তখন এগুলোকে বেশি একটা প্রায়োরিটি দেয় না, কারণ এগুলো আমার অত ভালো প্রজেক্ট না, এটা আমার মেইন প্রজেক্ট। তো তখন কি হয় যে এই একটা প্রজেক্ট আপনাকে সেল করতে সাহায্য করবে, বাট আমি স্টিল আমি দেখতে পাচ্ছি না ইউ হ্যাভ 3 প্রজেক্টস, তার মানে তো আপনি ভালো কাজ করতেছেন। হ্যাঁ, সো এই 3টাকে যদি আপনি কিউরেট করেন, আপনার কাছেই আপনি কোশ্চেন অ্যান্সার পাবেন যে কোন 3টা আপনার সবথেকে ভালো প্রজেক্ট, তখন আপনি নিজে থেকে কিন্তু এলিমিনেট করে ফেলতে পারবেন। এখন শুধু ভিজুয়াল ডিজাইন যেটার কোনো ইম্প্যাক্ট নাই, যেটার কোনো পেছনের গল্প নাই, সেই প্রোডাক্টগুলোকে আমি আসলে পোর্টফোলিওতে রাখার জন্য এমফাসাইজ করি না। তখন এগুলোকে আমি এরকম একটা পার্টে রাখতে বলি যে রিসেন্ট ভিজুয়াল এক্সপ্লোরেশন, যে আমি র্যান্ডম কিছু প্র্যাকটিস করছি, বাট দিস ইজ নট পার্ট অফ মাই ওয়ার্ক প্রসেস বা সামথিং। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে যাচ্ছি যে পোর্টফোলিওতে নতুন ডিজাইনাররা যে সাধারণ ভুলগুলো করে থাকে, মানে আপনি তো অনেক পোর্টফোলিও রিভিউ করেছেন, ইভেন আমি যখন গত বছর আর্টিজানাল, গত বছর বলবো না, তার আগের বছর যখন আর্টিজানাল কনফারেন্সে গিয়েছিলাম, এন্ড সেখানে একটা স্পেশালি সেশন ছিল যে পোর্টফোলিও রিভিউ করার একটা বিষয়, এবং সেখানে অনেক জাজ ছিল। সো যখন আপনি যখন দেখা যাচ্ছে ইভেনচুয়ালি আপনি ইন্সপিরেশন কালেক্ট করার জন্য হোক, বা সাধারণত অনেক সময় যেরকম আমি নিজে করি যে ফ্রি আছি, আমি বসে বসে আইপ্যাডে বসে বসে আমি হচ্ছে ডিজাইন দেখতেছি, একের পর এক ডিজাইন দেখেই যাচ্ছি, যেটা একটা প্র্যাকটিসের মধ্যে পড়ে, যেটা আমরা ভিজুয়াল আই ট্রেন বলে থাকি। তো অনেক নতুন ডিজাইনারদেরকে আপনি দেখেন বা ইভেন ট্রেনও করেছেন অনেক সময় অনেক আগে, তারা সাধারণত কি ধরনের ভুল করে থাকে এবং সেগুলো এড়ানোর জন্য তারা কি করতে পারে? ওকে, মেইন ভুলটা যারা করে সেটা হচ্ছে আচ্ছা 2টা ভুল আমি বলি। প্রথম ভুল হচ্ছে তারা মনে করে তারা জীবনে যত কাজ করছে সব পোর্টফোলিওতে থাকতে হবে। ঠিক আছে, তো এইটা একটা বড় ভুল, এটা করা যাবে না। কিউরেট করে রাখতে হবে যে কোনগুলো আসলে পোর্টফোলিওতে জায়গা পাওয়া দরকার। আপনার পোর্টফোলিও ইজ দ্য প্লেস যেটা হচ্ছে আপনার ডিজাইনার হিসেবে সব থেকে বড় অ্যাসেট। সেইভাবে সেখানে আপনি চাবেন না, ইটস লাইক আপনি চান আপনার বাসার সামনের শোকেসটা, আপনার শোকেস আপনি শুধু এমন জিনিস রাখবেন যেটা আপনার শোকেসের সৌন্দর্যটা বাড়াবে, বাকিগুলোকে আপনি রাখবেন না, অথবা এমন জায়গায় রাখবেন যেটা হচ্ছে চোখে পড়ে না, রাইট? সো সেম ভাবে আপনাকে জিনিসটা রাখতে হবে, তাইলে দেখবেন যে আপনার পোর্টফোলিওটা সুন্দর হবে। সেকেন্ড যে ভুলটা করে সেটা হচ্ছে প্রসেস বলে না, শুধু মকআপ দিয়ে ভিজুয়াল গুলো দেখায়। এখন ওই যে আমি বললাম যে যে কোনো রিক্রুটার আপনাকে হায়ার করবে বোঝার জন্য যে আপনার কোম্পানির জন্য সে বেনিফিটেবল কিনা, এবং সেটা শুধু আপনার স্টোরি বলতে পারে। স্টোরি কি? 3টা জিনিস: 1 প্রবলেম কি ছিল, 2 প্রসেস কি ছিল, 3 রেজাল্ট কি আসছে। তখনই ধরেন আমি এমন হয়েছে যে আমি লাখ লাখ টাকা দিয়ে ডিজাইনার হায়ার করছি এবং সে ভালো ডিজাইনার, বাট সে আমার কোম্পানির সাথে ম্যাচ করতেছে না, কারণ সে অ্যাজাইল মেথডের সাথে অভ্যস্ত না, বা আমার ডিজাইন প্রসেসের সাথে অভ্যস্ত না। আমি যদি প্রসেস দেখে তাকে হায়ার করতে পারতাম, আমাকে হয়তো ব্যাড ডিসিশনটা নিতে হতো না। তাকে হায়ার করার 3 মাস পরে তাকে বাদ দিয়ে নতুন ডিজাইনার খোঁজা, তারও সমস্যা আমারও সমস্যা, এটা হইতো না। সো যদি আপনি প্রসেস বলেন তখন বুঝতে পারি যে না, আপনি প্রোডাক্টের বা একটা ডিজাইনের প্রবলেমটা বুঝতে পারতেছেন, রিকোয়ারমেন্টটা বুঝতে পারতেছেন, দেন ইউ হ্যাভ আ প্রসেস টু ফলো, যেটা করে আপনি আসলে একটা প্রপার অপটিমাইজ ডিজাইন আসলে সলভ করা ট্রাই করতেছেন। দেন দিস ইজ দ্য রেজাল্ট ইউ ট্রাই টু ব্রিং। রেজাল্ট ক্যান বি ফেইলড, হ্যাঁ, যে না আমি ধরেন আমি ফেইলড হয়েছি,
বাট দ্যাট ইজ অলসো আ রেজাল্ট। যে এমন না যে সবসময় আপনাকে সাকসেস হইতে হবে, বাট ওই যে প্রসেস আপনি ফলো করছেন, আপনি ফেইল্ড হয়েছেন, এটাও কিন্তু আপনার একটা স্টোরি হিসেবে অ্যাড হইতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি যতটুকু জানি আপনি ফ্রিল্যান্সও করছেন, আপনি জবও করছেন, রাইট? রাইট। আচ্ছা, ফ্রিল্যান্স ডিজাইনারদের পোর্টফোলিও কিভাবে চাকরিদের পোর্টফোলিও থেকে ভিন্ন হওয়া উচিত, নাকি দুইটা সেম ওয়েতে হলে ওয়ার্ক করে? মানে চাকরির ক্ষেত্রে পোর্টফোলিও হওয়াটা কি মানে আলাদা হওয়াটা কি জরুরি, নাকি হচ্ছে না আমি চাকরি করব না, আমি ফ্রিল্যান্স প্রজেক্ট করব, আমার 9 to 5 জব ভালো লাগে না, সো এর মধ্যে ডিফারেন্সিয়েটটা আপনি কিভাবে করবেন, বা আচ্ছা, আদৌ কি করেন? ডিফারেন্সিয়েট আসলে পোর্টফোলিওর প্রজেক্টসে না, ডিফারেন্সিয়েট গুলো হয় পোর্টফোলিওর লেআউটে। যে হুম, when you are working for like looking for a active job, তখন আপনাকে বলতে হবে যে আমি একজন ভালো ডিজাইনার। যখন ইউ আর লুকিং ফর ফ্রিল্যান্স সার্ভিসেস, তখন আপনাকে বলতে হবে আমি একজন ভালো সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, হুম, তখন আপনাকে বলতে হবে কুইক টার্ন অ্যারাউন্ড, আমি 2 দিনে ডেলিভারি করতে পারি, আমি একটা এমপিপি 2 সপ্তাহে নামাই দিতে পারি, এরকম। বাট হুম, যখন আপনি কাজ লুকিং ফর আ জব, তখন আপনি বলবেন যে আপনি সুন্দর প্রসেস মেনে আপনি ইউজার সেন্ট্রিক ডিজাইন করতে পারেন, যেটা বিজনেসের গোলে হুম, ইমপ্যাক্ট হুম, ফেলে, এই ধরনের কথা বলা বলতে হবে। হুম, হুম, ভালো একটা কোশ্চেন বলছেন, এটাও আমি একটা এক্সাম্পল দিই। আমি রিসেন্টলি ওইটা মাথায় রেখে একটা পোর্টফোলিও ডিজাইনের কথা ভাবতেছিলাম। সো দেখেন, এটা টাইটেলটা যদি আপনি একটু চিন্তা করেন, আহ, দেখেন এটা টাইটেল হচ্ছে হায়ার ইউর নেক্সট ডিজাইন পার্টনার। হুম, হুম, তার মানে কি, যেহেতু ডিজাইন পার্টনার, দিস ডাজন্ট মিন যে আমি একটা কোম্পানি খুঁজতেছি। আই এম লুকিং ফর হুম, হুম, স্মল, পার্টনারশিপ, হ্যাঁ, স্মল সার্ভিস দিব, যেখানে এরকম একটা হুম, জায়গা হুম, খুঁজবো, হুম, যে আমি হয়তো 2 বা সপ্তাহ কাজ করতে কনসালটেন্সি কনসালটেন্সি দিতে পাই। পারেন, ই এক্স্যাক্টলি। সো করতে পারেন। এই ধরনের ওয়ার্ডিং গুলো আসলে তখন চেঞ্জ হবে। পোর্টফোলিও হুম, হুম, প্রজেক্টস ক্যান বি দ্য সেম, এখানে কোনো সমস্যা নেই। হুম, 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 বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আহ, আপনার মতে ভবিষ্যতে ডিজাইন পোর্টফোলিও তৈরির ধরন কি বদলাতে পারে? ওই যে বললাম, ট্রিগারিং থিং, যেমন এখন সবাই এআই নিয়ে কাজ করতেছে, সো ইউ শুড ইনক্লুড সামথিং রিলেটেড টু এআই, যাতে এইটা মানুষ হুম, বলছে হুম, যে আপনি এআই নিয়ে কাজ করেন, ওয়েব 3.0, মডার্ন, হুম, হুম, এই ধরনের জিনিসপত্র থাকতে পারে। হুম, 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 এছাড়া ডিজাইন প্রসেস শুড বি সেম ফর অলওয়েজ। ওই ধরেন 1600 সালে যে মানুষটা ডিজাইন করছে, নট দ্য ভিজুয়াল ডিজাইন, এটা প্রোডাক্ট ডিজাইন বা হুম, এনি কাইন্ড অফ সলিউশনস এ ডিজাইন করছে, তার হুম, প্রসেসও যা ছিল, এখন এসে কিন্তু মানুষ সেম প্রসেসই ফলো করতেছে, তার ডিজাইন থিঙ্কিং প্রসেস, যে ফ্রেমওয়ার্কটা। হুম, 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 হুম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। And this is the last question. I'm really sorry for that. Um, সেটা হচ্ছে যে যদি একজন নতুন ডিজাইনার হতাশ হয়, তাহলে আপনি তাকে কি পরামর্শ দিবেন? হতাশা ক্যান বি এনি ওয়ে, সো হতাশার আসলে পয়েন্টটা কি? দেখা যাচ্ছে যে হয় না যে ধরেন আমি একটা কোর্স করেছি বা করেছি। ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। সরি ভাই, মিউট হয়ে গিয়েছিলাম। আমি হতাশা বলতে এটা বোঝাচ্ছি, দেখা যাচ্ছে যে আ এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। আমি কোনো ছোট বড় করে কোনো কিছু বলছি না। হুম, সাধারণত যখন আমরা ডিজাইন স্টার্ট করি, লাইক কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্সড হই, রাইট ভাইয়া? যে হুম, আমার সিনিয়র ভাই আ ভালো করছে, আমার এরকম করছে, এরকম জায়গায় জব করছে। সো প I should become a designer, something like that. অ্যান্ড তখন দেখা যাচ্ছে অনেক সময় জাস্টিফাই না করে, যাচাই-বাছাই না করে কোনো একটা কোর্সে সে এনরোল করে ফেলে, এবং সে কোর্সের আউটলাইনটা এরকমও হয়ে থাকে যে, "ওকে ফাইন, তোমার জব রেডি হয়ে যাবে, ব্লা, ব্লা, ব্লা।" সামথিং লাইক দ্যাট। এরকম অনেক কিছু আমাদের সাথে কিন্তু ঘটে প্রতিনিয়ত। অ্যান্ড যখন সে ৬ টা মাসে তো আসলে কোনো কিছু শেখা সম্ভব না, রাইট? অ্যান্ড যখন সে কাজটা শিখে, যতটুকুই বা শিখে, শেখার পরে তখন তো সে একজন ফ্রেশার ডিজাইনার, এবং আ পরবর্তীতে যখন রিয়াল লাইফ এ আসে, তখন দেখা যাচ্ছে সে দিনের পর দিন সে ডিজাইন কপি করে যাচ্ছে। দিনের পর ডিজাইন মাথায় যা আসছে উল্টাপাল্টা সবকিছু সে এপ্লাই করে যাচ্ছে। কোন কিছু আসছে না, কোন থট আসছে না। আ বা ইন্টার্নশিপ এর জন্য অফার করতে যাচ্ছে, বাট আসলে সেটার জন্য অ্যাপ্লিকেবল না। সো একটা মানে এন্ড অফ দ্যা ডে দেখা যাচ্ছে অনেককেই দেখছি আমার ৮-৯ মাস বা অ্যারাউন্ড 11 মান্থস এরকম একটা টাইমে দেখা যাচ্ছে হতাশ হয়ে যায়। এবং আমার প্রশ্নটা ওখানে ছিল যে একজন নতুন ডিজাইনার যদি হতাশ হয়, তাহলে আপনি তাকে কি পরামর্শ দিবেন যে সে সেই জায়গা থেকে বের হয়ে আসতে পারে? দ্যাটস দ্য লাস্ট কোয়েশ্চেন ফর মাই সেলফ।
ওকে ভাই, সো এই যে একটা হতাশার মেইন কারণ হচ্ছে তার একটা গোলে পৌঁছাতে না পারা। এখন এটার প্রথম সমস্যা হচ্ছে তারা কোনো সময় গোলই সেট করে না। তারা চিন্তা ওকে, করে যে আমি আসছি আর আই দ্যাটস দ্য নিড টু পয়েন্ট। আর্ন মানি। হ্যাঁ, এখন আর্ন মানিটা ঠিক ইয়া। কতখানি মানি সেটা সে সেট করতে পারে না। তখন কি হয় যে কেউ একজন লুকিং ফর আ সিনিয়র ডিজাইনার, সে সেখানে গিয়ে অ্যাপ্লাই করে বসে থাকে। ইনস্টেড আমার ক্যাপাবিলিটি বুঝতে হবে, আমি আসলে কি কতটুকু আমি আসলে ক্যাপাবিলিটি রাখি, ততটুকু যদি বুঝে আমি কাজ করি যে না আমার এখন নেক্সট স্টেপ হচ্ছে আমি 6 মাসের মধ্যে একটা ইন্টার্নশিপে ঢুকতে চাই। ঠিক আছে, দেখি তাহলে মার্কেটে যারা হায়ার করতেছে ইন্টার্নশিপ রোলে তারা আসলে কি কি কোয়ালিফিকেশন চাচ্ছে, এবং রিসেন্টলি যে মানুষগুলোর জব স্ট্যাটাস আপলোড করছে যে আই জয়েন্ট অমুক জায়গায় অ্যাজ আ ইন্টার্নশিপ, তারা কিভাবে জিনিসটাকে ক্র্যাক করছে, আই ট্রাই টু কনসাল্ট উইথ দেম। তাদের থেকে আমি আইডিয়া নিয়ে আমার পোর্টফোলিওটা এবং আমার রেজিউমিটা বা সিভিটা সেভাবে গুছাই চেষ্টা করি, তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট 50% হচ্ছে এখানে প্রবলেম সলভ হয়ে যাবে। সেকেন্ড সমস্যা হচ্ছে, ধরেন স্টিল আমি কিছু করতে পারতেছি না, তার মানে ইউ আর নট ডুইং এনাফ। ঠিক আছে, আমি সবাইকে একটা কথাই বলি, 2024-25 সালে এসে এই মার্কেটটা, ডিজিটাল এরাটা এমন হয়ে গেছে যে এখানে সবাই কাজ করতেছে, এত সস্তা কোর্সেস আছে মার্কেটে, সবাই এখন ডিজাইনার, সবাই ডেভেলপার, সবাই। এখন থিঙ্ক অ্যাবাউট দিস, ইউ আর ইন আ কনসার্ট ইন এ স্টেডিয়াম, এন্ড আপনি চাচ্ছেন যে মানুষটা এসে গান গাচ্ছে সে আপনার অ্যাটেনশন পাক, ইউ আর অডিয়েন্স, অ্যাজ জেনারেল অডিয়েন্স। আপনি কি করলে ওই এত বড় ম্যাসিভ অডিয়েন্সের মাঝ থেকে আপনি ওই স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড। সিঙ্গারের আপনি অ্যাটেনশনটা পাইতে পারেন। সো আপনার স্ট্যান্ডার্ড দিলে কি করতে হবে, ইউ হ্যাভ টু বি লাউড এনাফ। আপনি কি সেই Yeah. এনাফ লাউড আছেন কিনা, আপনার সব জায়গায় ছড়াই দিতে হবে যে ভাই আমি অনেক কাজ পারি বলার দরকার নাই, আই এম ট্রাইং। আপনি লিঙ্কডিনে গিয়ে স্বাধীন খেলে পোস্ট দিবেন, জাস্ট আমি এটা এক্সপ্লোর করছি, আরে আমি এটা প্রবলেম খুঁজে বের করছি, আরে এটা করছি। আমি নোমান যখন আপনাকে দেখবো ইউ আর ট্রাইং, পরবর্তী জব অপরচুনিটি আসলে আমি আপনাকে নক দেবো, ভাই তুমি কি কাজ করতে পারবো, আমার কাছে একটা এরকম অফার আছে। গতকালকে আমি একটা পোস্ট দিচ্ছি, আপনি দেখছেন কিনা জানি না, যে আমার একজন জুনিয়র ডিজাইনার খুঁজতেছে, উনি হ্যাঁ, হ্যাঁ, just হ্যাঁ, 2 ঘন্টার মাথায় জব পেয়ে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। উনি হ্যাঁ, আপনি উনি পোস্ট কি- করেছিলেন। হ্যাঁ, উনি কিছুই করতেছিল না, ইনফ্যাক্ট উনি অনেকদিন ধরে ট্রাই করতেছিল। আমি গতকালকে বললাম, উনি মাঝখানে ওনাকে আমি কিছুদিন কাজ করছি ওনাকে নিয়ে, দেন ওনাকে বলছি যে আপনার পোর্টফোলিও দেন, উনি আমার পোর্টফোলিও নাই। আমি বলছি আপনি একটা ফিগমা ফাইলে যত কাজ করছেন সব নিয়ে আসছে বলে লিঙ্ক দেন, দিছে। এখন বলে আমি একটা পোস্ট দিলাম, দিছে 2 ঘন্টার মাথায় ওনার জব কনফার্ম। ইভেন নোমান ভাই ওনার জন্য আরো বেশ কয়েকজন হচ্ছে জব দিয়ে অফার নিয়ে বসেছিল, এর মধ্যে দেখলাম যে হায়ার হয়ে গেছে। এর আগ পর্যন্ত উনি অ্যাপ্লাই করতে পারতেছিল না, ইজ বিকজ অফ তার কোনো কনফিডেন্স নাই, তার কোনো পোর্টফোলিও নাই, কিছু নাই। উনি জানেই না যে এত সহজে একটা পোর্টফোলিও বানানো যায়, উনি জাস্ট আমার 3 ঘন্টা একটা পোর্টফোলিও বানাই দিছে। সো দ্যাট ইজ দ্য থিং ভাই, ইউ আর নট ডুইং এনাফ। আপনি ভালো মানুষের কাছে যাচ্ছেন না, আপনি ইউ আর নট আস্কিং ফর হেল্প, ইউ আর নট শোয়িং ইউর সেলফ যে আপনি আসলে কি করতে পারেন। আপনি ঘরের মধ্যে কোনায় বসে থাকলে তো ভাই কেউ এসে আপনার কাজ দিয়ে যাবেন, অ্যাটলিস্ট 2025 সালে না। বুঝতে পেরেছি ভাই। যাই হোক, এটাই ছিল আমার এন্ড থেকে সর্বশেষ প্রশ্ন। আর অনেক সময় নিয়ে ফেলছি, অলমোস্ট 19 মিনিটস আমাদের এক্সটেন্ড হয়ে গেছে, যেহেতু 10 মিনিটস লেট করেছিলাম। সো যারা অডিয়েন্স আছেন তারা কুইকলি যদি কোনো কোশ্চেন থাকে বা এর মধ্যে যদি কোনো কিছু কভার আপ করা থাকে, সেই কোশ্চেন থেকে একটু অ্যাভয়েড করবেন। কুইকলি কোশ্চেন করবেন যেন শর্টে ভাই অ্যান্সার দিতে পারে এবং আমরা কুইকলি সেটা র্যাপ আপ করে দেবো। থ্যাংক ইউ সো আচ্ছা। মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন ছিল যে একটু, হ্যাঁ সরি, আমি অলরেডি দেখতেছি 5 জন আগে থেকে হাত জায়গায় আছে, সো আমরা আসলে ওইখান থেকে নেই, আপনি একটু হ্যান্ড রেজ করে রাখেন। সাকিব ভাই, সাকিব ভাই কি আছে না? দুইজন। না, যে সাকিব ভাই হ্যান্ড রেজ করে রাখছে, ফার্স্টে আছে উনি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। সরি, মাইকটা মিউট করা ছিল। কেস স্টাডি রাখার ক্ষেত্রে আমরা কি কি ইনফরমেশন ইনক্লুড করতে পারি? অনেকে বলে হচ্ছে বেশি ইনফরমেশন রাখলে ভালো, যারা রিক্রুট করে তারা এটাকে প্রায়োরিটি দেয়। আর হচ্ছে কেউ কেউ বলে যে যত কম রাখা যায় আর পোর্টফোলিওটা যত ক্লিন রাখা যায় তত ভালো। ভাই আবার একটু বলবেন, আমি শুরুর দিকটা ধরতে পারি না। কেস স্টাডি মানে বানানোর ক্ষেত্রে কোনটা ফোকাস করা দরকার বেশি? কম ইনফরমেশন রেখে বেশি সাজানো, নাকি হচ্ছে গিয়ে আচ্ছা, তো এইখানে দুইটা জিনিস আছে। আপনার পোর্টফোলিও সবসময় প্রথম স্টেপে রিভিউ করে একজন রিক্রুটার, যে কিনা এইচআর, হ্যাঁ, বিজনেসে পড়াশোনা করে আসছে, সে ডিজাইন বোঝে না এবং সে টেকনিক্যাল টার্মসও বোঝে না। তো আপনার শুরুটা করতে হবে ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে, যেটা তার চোখে আটকাবে, যে আপনাকে শর্ট লিস্ট করতে সাহায্য করবে।
সেকেন্ড জিনিস হচ্ছে আপনি এত বড় ইনফরমেশন দিবেন না যেটা মানুষ স্ক্রল করতে করতে বোরিং হয়ে যায়। ইনস্টেড এমফাসাইজ করে ঠিক ততটুকু লিখবেন যতটুকু আপনাকে রেজাল্ট শো করতেছে, আপনার প্রসেসটা বলতেছে, অতটুকু দিয়ে অ্যাটলিস্ট ধরেন আমি যদি এটা A4 পেপারের কথা চিন্তা করি যে 2টা A4 পেপারের মধ্যে আপনার ডিটেল শেষ হয়ে যাচ্ছে, এতটুকুর মধ্যে যদি রাখতে পারেন দ্যাট ইজ দ্য বেস্ট থিং। কারণ আমি যখন জব অ্যাপ্লিকেশন গুলো পড়তেছে 100 200 300 অ্যাপ্লিকেশন পড়তেছে, আমি খুব কুইকলি পড়ার ট্রাই করব সবগুলা। তো ছোট থাকলে তখন দেখা যায় আমি একটা প্রজেক্ট পিক করে ওইটাকে আমি হয়তো রিভিউ করার ট্রাই করব, সেই জন্য এটা অনেক লম্বা করা যাবে না। আচ্ছা, তাহলে হচ্ছে ক্যাটাগরি কম রাখবো নাকি হচ্ছে ক্যাটাগরি বেশি রেখেই দেখা যায় কম কম করে হচ্ছে সাজায় দিব? ক্যাটাগরি বলতে ক্যাটাগরি বলতে হচ্ছে ইউজার পার্সোনা, তারপর ইউজার ফ্লো, সাইট ম্যাপ। সাইট ম্যাপ দেখা যায় অনেক বড় থাকতে পারে। অল্পটা মানে অল্প রেখে তারপর হচ্ছে কাজ করব নাকি হচ্ছে পুরোটাই দেওয়ার চেষ্টা করবো ওখানে? অল্প রেখে কাজ করবেন এবং শেষে গিয়ে ধরেন আপনি একটা ফিগমা লিঙ্ক ধারে দিলেন যে সি দা অল থিং হিয়ার, যেখানে জ্যামের লিঙ্ক আছে, ফিগমার লিঙ্ক আছে, তারা ওইখানে গিয়ে এক্সপ্লোর করে নিল যেখানে আপনি রিয়েল থিংটা করছেন। আচ্ছা আচ্ছা, গট ইট ভাইয়া, থ্যাংক ইউ। আর যদি কিছু না থাকে, যেমন ধরেন আপনি ইউজার পার্সোনা করেন না, আপনার দরকারই ছিল না, সেটা এখানে ফেকলি আনার দরকার নেই, ঠিক যতটুকু করছেন ততটুকু বললি এনাফ। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, সাকিব ভাই। সাকিব আসসালামু আলাইকুম ডিজাইন। ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার কোয়েশ্চেন এটাই ছিল যে আমরা তো একটা প্রোডাক্ট স্ক্র্যাচ থেকে যখন শুরু করি, প্রবলেম আইডেন্টিফাই করে, তারপর তো অনেকগুলো রিসার্চ হতো, এগুলো কি কেস স্টাডি কি সবগুলো দেখাবো নাকি? এই কোয়েশ্চেন আনসারটা তো অলরেডি দিয়ে দিছেন। ওকে ভাই, ঠিক আছে। আর আমার আরেকটা কোয়েশ্চেন ছিল ভাই, জি। আমি আমি অন্য ডিজাইনারদের ডিজাইন থেকে ইন্সপিরেশন নিয়ে কিভাবে নিজের মতো করে মডিফাই করলে ওইটা ক্রিয়েটিভ হবে লেআউটটা, এইটার প্রসেসটা যদি একটু বলতে। ইটস অ্যাবাউট পার্ট অফ এক্সপ্লোরেশন ভাই। হ্যাঁ, এটা তো আসলে দেখানোর বিষয়, এটা তো আসলে বলে বোঝানোটা ডিফিকাল্ট। মানে আমি যেটা সিম্পল কোট বলি, আইনস্টাইনের একটা কোট আছে, হ্যাঁ, দ্য সিক্রেট অফ ক্রিয়েটিভিটি ইজ হাউ টু হাইড ইউর সোর্সেস। যে আপনি এমন ভাবে কপি করবেন যে আপনার দেখে বোঝা যাবে না যে কোন সোর্স থেকে আনা। ঠিক আছে, এতটুকু মেনটেন করতে পারলে মোটামুটি হয়ে যায়। বাট ইটস এ প্র্যাকটিক্যাল থিং ভাই, এটা আসলে এক কথা উত্তর দেওয়ার মতো অ্যাবিলিটি মনে হয় আমার নাই। এই ভাই বুঝতে পারছি, ধন্যবাদ। সরি ভাই, একটু অ্যাড করি। হ্যাঁ, শিওর ভাই। ওনার উত্তর হিসেবে আর কি, মেহেদী ভাইয়ের একটা ওয়ার্কশপ ছিল ওনার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো এই প্রসেসটা এক ভাইয়া দেখেছিলেন আর কি হাতে কলমে। উনি ওই ভিডিওটা দেখতে পারেন, হেল্প হবে আশা করি। থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, ধন্যবাদ। আমি দেখবো না টাইটেলটা এমন হবে হচ্ছে হাউ টু স্টিল লাইক এন আর্টিস্ট টাইপের একটা টাইটেল হবে। হ্যাঁ, এই বইটা পড়তে পারেন, এই বইটা আছে, এই বইটা পড়তে পারেন। ওকে ভাই, বুঝি নাই, সবাইকে মিরাজ ধন্যবাদ। কবির ভাই কি আমারে রেফার করলেন সামহাও? জি ভাইয়া, আপনি আপনার একটা ওয়ার্কশপ ছিল আপনার ইউটিউব চ্যানেলে আপলোড আছে। এক ও ভাই আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, উনি এমনিতে আমার নিউ ওয়ার্কশপের স্টুডেন্ট, সো আই হোপ শিখে যাবে ইনশাল্লাহ যতটুকু ভাই। আমি যা জানি। আচ্ছা, আচ্ছা, যাই হোক। নাফিস ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, নাফিস ভাই, আর মনে হয় 3 জন আছে, নাফিস ভাই সহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি এখন হচ্ছে অনার্স থার্ড ইয়ারে পড়তেছি। তো হুম, এখন আমি লাস্ট 1.5 ইয়ার্স ধরে ইউআই ইউএক্স ডিজাইন বলতে পারেন 1 ইয়ার তো চলে গেছে শিখতে। সো এখন মোটামুটি মানে কাজ পারি, মানে ওইরকম। তো এখন আমি চাইতেছি মানে পড়ালেখার পাশাপাশি তো অনেককেই দেখতেছি যে হয়তো ফুল টাইম জবও করতেছে রিমোট, লাইক অনেকে পার্ট টাইম জবও করতেছে। তো মানে এগুলো পড়াশোনার পাশাপাশি অ্যাকচুয়ালি কিভাবে মানে ব্যালেন্সটা কিভাবে করা যায় এগুলা? মানে আমি কি যে কোনো এজেন্সি বা কোম্পানি যে আমাকে রিক্রুট করে, মানে আমি কি ওদের সাথে কথা বলে জিনিসটা ডিসকাস করে নিব নাকি হাউ অ্যাকচুয়ালি? কথা বলে ডিসকাস করে নেবেন ভাই। এখন সবার তো আসলে লোড নেওয়ার ক্যাপাবিলিটি সেম না। আমি এমন জি লোক দেখছি যে ফুল টাইম পড়াশোনা ফুল টাইম চাকরি দুইটাই করতেছে। জি অনেকে দেখছি হোঁচটও খাচ্ছে করতে গিয়ে, পরে পড়াশোনা ছেড়ে দিছে বা চাকরি ছেড়ে দিছে। তো এটা আসলে ডিপেন্ড করবে আপনার ক্যাপাবিলিটির উপরে। আমি যেটা করছি, আমি একটা জিনিস করছিলাম। তো আমি অফিসগুলোতে ওই ফ্লেক্সিবিলিটি নিয়ে নিয়েছি, আমি ক্লাস টাইমে ক্লাসে থাকবো, ক্লাস থেকে এসে অফিসে ঢুকবো। এবং বঙ্গতে কাজ করছি, টেলিনতে কাজ করছি, দে বোথ অ্যালাউড। ঠিক আছে, আপনার শাশ্বতী সিএম কে চিনেন, ও যে যখন পাঠাতে চাকরি করছে সেম ভাবে কাজ করছে। সো এটা কোম্পানির সাথে কথা বলে নিতে পারেন, বাট স্টিল ইউ হ্যাভ টু ফিগার আউট। অনেকে দেখা যায় পড়াশোনার পাশাপাশি পার্ট টাইমটা আসলে এটা নিতে পারে না, চাপটা নিতে পারে না। সো এটা আপনার ক্যাপাবিলিটির উপরে ডিপেন্ড করবে। এরপরে আপনি সব থেকে বেটার হচ্ছে এই মুহূর্তে ফ্রিল্যান্স কাজ করা সব থেকে বেটার, যদি পড়াশোনাটাকে প্রপারলি কন্টিনিউ করতে চান। জি ভাইয়া। ভাইয়া, এই ফ্রিল্যান্স প্রসঙ্গে একটা কোয়েশ্চেন ছিল আমার, যে
এখন তো মানে মার্কেট প্লেস গুলো স্যাচুরেটেড হয়ে গেছে, সো আপনি হয়তো এটা মানে শুরুর দিকে বলছেন আমি ক্যাচ করতে পারি না, আমি দেরিতে ঢুকছি, সো এটা যদি একটু বলতেন মানে ফ্রিল্যান্সে কিভাবে এখন, জাস্ট একটু যদি শর্টকাটে বলে দেন আচ্ছা, কিভাবে এটার জন্য সবথেকে ভালো লোক হচ্ছে যে মার্কেট প্লেসে কাজ করে। আমার মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা খুবই কম, সো আই এম নট দ্য বেস্ট গাইড টু ডিসকাস দিস, বাট ওই যে ড্রিবেল, বিহান্স এগুলোতে অ্যাক্টিভ হয়ে যান এবং আপনার কাজগুলো লিঙ্কডইনে বেশি বেশি শেয়ার করেন। লিঙ্কডইন থেকে এখন ভালো পরিমাণে ক্লায়েন্ট জেনারেট হয়। আমি একটু তো ইন্টারাপ্ট করতাম ভাইয়া, যদি পারমিশন দিতেন ভাইয়া। আই এম রিয়েলি সরি। no, no, এটার ভাই। একটা মানে অ্যান্সার আমার কাছে আছে, এই জন্য আমি বলছি। আপনি যদি ফ্রিল্যান্স প্রজেক্ট করতে চান, আমি এক কথায় বলবো যে বর্তমানে মার্কেট প্লেসের অবস্থা আমি যতটুকু জেনেছি খুব বেশি একটা আইডিয়াল না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো নিশ বেস আপনি প্রথমে প্র্যাকটিস করা শুরু করেন। সেকেন্ড হচ্ছে ছোট একটা মার্কেটিং কোর্স আপনি করতে পারেন, যেখান থেকে কোল্ড ইমেল মার্কেটিং করা যায়। আপনি হচ্ছে আহ, বিভিন্ন লিডস কি করে কালেক্ট করতে হয় সেরকম লিডস গুলা কালেক্ট করেন। তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে বা কোনো কিছু থাকে সেগুলো অ্যানালাইজ করেন, একটা রিপোর্ট তৈরি করেন, করে তাদেরকে একটা সলিউশন প্রোভাইড করার চেষ্টা করেন, কিছু ফলো আপ দেন। আই থিঙ্ক ইট উইল টেক সাম টাইমস, বাট আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক ফর ইউ। মেহেদী ভাই, আমি একটু এখানে ইন্টারাপ্ট করতে চাই, মানে ফর বেটার আইডিয়া। শিওর। হ্যাঁ, তো ভাই যেরকম বলতেছিল আমি ওইখান থেকে ক্যাচ আপ করি। যেমন হচ্ছে ভাই বলছে একটা নিশ, যেমন হেলথের একটা নিশ। এই নিশ নিয়ে যখন কাজ করবেন তখন কিন্তু আমাদের অনেক বিজনেস আছে। লাইক আপনি কানাডা টরন্টোতে হচ্ছে এই যে বিজনেস গুলো আছে সেই বিজনেস গুলো খুঁজে পেতে চান, সেক্ষেত্রে আপনি গুগল ম্যাপের গুগল মাই বিজনেস গুলো খুঁজতে পারেন। সেখানে তাদের ইমেইল থাকে, ফোন নাম্বার থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, এবং হোয়াটসঅ্যাপ মার্কেটিং অনেক টুলস আছে। সেখান থেকে হোয়াটসঅ্যাপ ডাটা এক্সট্রাক্ট করে দেন হচ্ছে আপনি পৌঁছাইতে পারেন যে আপনার ওয়েবসাইট, আমি তো এই নিশে কাজ করছি, সো আপনার এই ওয়েবসাইটটা রিডিজাইন করা দরকার। মানে আপনি যখন একটা বিজনেস দেখবেন তার ওয়েবসাইটে কি কি ঝামেলা আছে বা অ্যাপে কি কি ঝামেলা আছে, এগুলো ফাইন্ড আউট করে একটা শর্ট সমাধান যে তুমি চাইলে এটা করতে পারো, দেন দেখবেন যে এটা ওনার মাথায় ট্রিগার করে যে যেহেতু আমার বিজনেস নিয়ে কাটছে, সো কাজ করতে পারবে। সো ফ্রিল্যান্স কাজ করতে গেলে দেখা যায় যে ভাই যখন বললো যে মার্কেট প্লেসের অবস্থা করুন, আপনি আপওয়ার্কে কাজ করতেছেন বা ফাইবারে কাজ করতেছেন, হোয়াট ইফ আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়? সো আপনি যদি এই জিনিসগুলো ফলো করেন গুগল মাই বিজনেস থেকে, কোল্ড ইমেল আউটরিচ থেকে, দেন দেখা যাবে কি আপনার আসলে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং একটা দ্বারা হয়ে যাবে। তখন ভাই আপনার ক্লায়েন্টও থাকবে, আপনি আপওয়ার্কেও কাজ করেন কোনো সমস্যা নেই, তখন আপনার পোর্টফোলিও হবে। সো আই হোপ যে আপনি এই যে গুগল মাই বিজনেস থেকে বা আরো অনেক জায়গা থেকে এগুলো নিয়ে রিচ করতে পারবেন। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা, আমরা একদম শেষে চলে এসেছি। আই এম এক্সট্রিমলি সরি, আর কোনো প্রশ্ন নিতে পারবো না ভাই, অনেকক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন। আজকে বিদায় নেওয়ার আগে কয়েকটা কথা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে আমরা এখানে কারেন্টলি 4 জন আছি, যেটা হচ্ছে আমরা একটা ছোট টিম বিল্ড করেছি, যেখানকার ফাউন্ডার অ্যান্ড সিইও নাফিউল ইসলাম। ওনার পার্টনারশিপেই মূলত ডিজাইনার আড্ডাটা নতুন করে স্টার্ট হয়েছে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমার সাথে পাশাপাশি আমাদেরকে হেল্প করতেছেন রনি ভাই, পাশাপাশি তানজিল ভাই, এবং পাশাপাশি নাফিউল ভাই। যেহেতু অ্যাজ ইউ নো যে গুগল মিট ইজ এক্সপেন্সিভ রাইট নাও অ্যান্ড উই ক্যান অ্যাফোর্ড। সো আমাদের আজকে যে সেশনটা ছিল আপনাদের কেমন লেগেছে? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করতে পারেন আপনাদের থটস গুলা, আমাদের ইনিশিয়েটিভ গুলা কেমন লেগেছে। অ্যান্ড এটাতে আমাদের ইন্সপায়ার করবে, কজ ডিজাইনার একটা লং টাইম ধরে চলছে, অনেক সময় বন্ধ হয়েছিল, অনেক কিছু ছিল, এবং ডিজাইনার আড্ডার ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যেটা খুবই স্বল্প পরিমাণে লঞ্চ করা হয়েছে, যাতে না করলে নয়, এটার অনেক কাজ এখনো বাকি আছে। আজকে যে আড্ডাটা হয়েছে সেটা সম্পূর্ণ রেকর্ডিং 2-1 দিনের মধ্যে আমাদের ইউটিউব চ্যানেল, স্পেশালি আমাদের বলবো না, আমার ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং পরবর্তীতে আপনারা যে কোনো আপডেট, আপনারা যদি ওয়েবসাইটটা আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওয়েবসাইটটা যদি ভিজিট করতে চান, আমাদের নেক্সট যে সেশনটা হবে সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রিশাদ রাজিন ভাই, যিনি বর্তমানে কানাডাতে আছেন। 7 ফেব্রুয়ারি 9টা থেকে 10:30 পর্যন্ত বাংলাদেশি টাইমে হবে, এবং যেটা টপিক হবে মাস্টারিং দ্য আর্ট অফ স্টোরি টেলিং ইন ডিজাইন। আনফরচুনেটলি যেটা জুনিয়র লেভেলদের জন্য থাকবে না, এটাও রেজিস্ট্রেশন প্রসেস দিয়েই যাবে।
অ্যান্ড 22 ফেব্রুয়ারি সেখানে শামসুদ্দিন চৌধুরী দেলোয়ার ভাই উনি কথা বলবেন কি করে একটা ডিজাইন সিস্টেম স্কেলেবল করা যায় ফর লার্জার টিম। সো আমাদের যেটা ইচ্ছা ছিল 2025 সালে প্রায় 20+ টপিক নিয়ে আলোচনা করা, বিভিন্ন বিষয় নিয়ে। কেউ যদি অ্যাব্রোড হতে চান, কেউ যদি স্টাডি করতে চান, কেউ যদি আরো বেটার কিছু করতে চান, আমরা সেইভাবেই সিলেকশন গুলো করছি আমাদের যারা মোস্ট ইন্ডাস্ট্রি সিনিয়র লিড আছেন তাদেরকে দিয়ে। রিসার্চ হতে পারে, ডিজাইন হইতে পারে, এনিথিং হইতে পারে। সো সেগুলোর আপডেট আস্তে আস্তে আপনারা ওয়েবসাইটে পাবেন। যে কোনো ইনফরমেশনের জন্য ওখানে আপনারা যেতে পারেন। নিউজলেটারে সাবস্ক্রাইব করতে পারেন। আমরা খুব শীঘ্রই নিউজলেটারের থ্রুতে আপনাদেরকে মেইল করা শুরু করব। অ্যান্ড একটাই রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, যেন অ্যাটলিস্ট মাসে 2 দিন আমরা একসাথে হয়ে একে অন্যের কাছ থেকে জানতে পারি। আর থ্যাংক ইউ সো মাচ নোমান ভাইয়া, আপনার ভ্যালুয়েবল টাইম থেকে আমাদের জন্য এই সময়টা বের করার জন্য আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। No worries, bhai. I'm glad to be like part of it for today, and thank you everyone for like with your patience and listening to me.